আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের বায়োমেনিয়া কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসে তোমাদের আজকের টপিক হচ্ছে তোমাদের জুওলজি বইয়ের একদম ফার্স্ট চ্যাপ্টারটা, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। এবং এই চ্যাপ্টারটা তোমাদের এইচএসসি জার্নি কিংবা অ্যাডমিশন জার্নির মোটামুটি বলা যায় অন্যতম একটা বোরিং চ্যাপ্টার নাকি। আমি যখন এইচএসসির স্টুডেন্ট ছিলাম আমার কাছে এরকমই মনে হতো। আমার কাছে মনে হতো যে এই চ্যাপ্টারটা অ্যাটলিস্ট জুওলজি বইয়ের তো সবচেয়ে বোরিং একটা চ্যাপ্টার, পড়তে একদমই ভালো লাগে না এবং পড়লেও মুখস্থ হতে চায় না, অনেক দুর্বোধ্য একটা চ্যাপ্টার। কারণ তুমি যখন এই চ্যাপ্টারটা পড়বা এবং অলরেডি যারা পড়েছো এইচএসসির জন্য তারা দেখেছে যে এই চ্যাপ্টারে অনেক 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 ইনফরমেশন, বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বৈশিষ্ট্য, যেখানেই যায় প্রত্যেকটা পাতায় পাতায় নন কর্ডাটার বৈশিষ্ট্য, কর্ডাটার বৈশিষ্ট্য, কনড্রিকটিস, অ্যাক্টিনোপ্টেজিস, সার্কোপটেরিজিস, স্তন্যপায়ী, কারো কোনো বৈশিষ্ট্য শেষ নাই। এবং কোন জিনিস আমাদের কখন সবচেয়ে সহজে মনে থাকে? যখন আমরা তুলনা বা পার্থক্য করে পড়ি, নাকি এর বৈশিষ্ট্য এইটা, ওর বৈশিষ্ট্য ওইটা। বাট এই চ্যাপ্টারে তুমি দেখবা কারোর সাথে কারো মিলও নাই। এজন্য চ্যাপ্টারটা আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। তো ক্লাসটা শুরু করার আগে আমাকে একটু জানাও যে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, দেখা যাচ্ছে কিনা স্লাইডগুলা। ঠিক আছে, আমাকে একটু জানাও যে অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা। যারা সালাম দিচ্ছ তাদেরকে ওয়ালাইকুম আসসালাম, আদাব দিয়েছো যারা, আদাব আপু। আচ্ছা, তাহলে দেখো যে আমরা একটু চলে যাই, যে আমাকে একটু জানাও অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করব। একজন অলরেডি রিপ্লাই দিয়েছো, বোরিং চ্যাপ্টার। অবশ্যই এই চ্যাপ্টার মহা বোরিং, আমি নিজেও স্বীকার করছি যে এই চ্যাপ্টার আসলেই বোরিং, পড়তে ভাল লাগে না। মানবদেহ চ্যাপ্টারগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং, পড়তে ভাল লাগে, বাট এই চ্যাপ্টার অনেক বোরিং। সো এই চ্যাপ্টারে অনেক ইনফরমেশন, 500+ ইনফরমেশন। কিন্তু তোমার কি সবগুলো ইনফরমেশন পড়তে হবে? না। সবগুলো কি ইম্পর্টেন্ট? সবগুলোর মধ্যে থেকে কি বোঝার কোনো বিষয় আছে, কিংবা সবগুলো লাগবে কিনা? তো এই জিনিসটাই হচ্ছে আজকে আমাদের ক্লাসের পড়া। 500টা ইনফরমেশন থেকে তোমাকে আমি সংক্ষেপে 45 থেকে 50টা ইনফরমেশন বের করে দিব, যেগুলাই তোমার ইম্পর্টেন্ট, যেগুলাই তোমার পরীক্ষায় আসবে, যেখান থেকে বারবার প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে প্রশ্ন হবে। এবং এই 50-45টা লাইন, কিংবা কোন লাইনগুলো তোমার লাগবে লাগবে না, কোন টপিক তোমার লাগবে লাগবে না, এই নিয়েই হচ্ছে আজকে আমাদের ক্লাস। এবং যে কোনো দুর্বোধ্য জিনিস যেটা তোমার আগে কঠিন লাগতো, আজকের ক্লাসের পর দেখবা একদম ইজি হয়ে গেছে তোমার জন্য। ঠিক আছে, তাহলে যেহেতু সবাই বলছো ক্লাস ক্লিয়ার, তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করি। আচ্ছা, তা চলে আসো, দেখো আমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো কি কি। ফার্স্টেই চলে আসি আমাদের প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। তোমাদের বইয়ের প্রথম যে 19 পৃষ্ঠা পর্যন্ত দেখবা অনেক অনেক কথা লেখা আছে, প্রত্যেক পৃষ্ঠায় অনেকগুলো কথা। বাট এই 19টা পৃষ্ঠার মধ্যে পড়ার টপিক কিন্তু খুব বেশি নাই। তাহলে এই 19 পৃষ্ঠা নিয়ে কি আলোচনা করা হয়েছে? এই 19 পৃষ্ঠা প্রথম যে পৃষ্ঠাগুলো, সেখানে আলোচনা করা হয়েছে বিশাল এই প্রাণী জগৎ, তাকে কিসের কিসের ভিত্তিতে কি কি ভাগে ভাগ করা যায়। এখন এই প্রাণী জগতে তো হাজার হাজার অসংখ্য প্রাণী, সবকিছু তো আমার পড়ার দরকার নাই। তাহলে আমরা কি কি পড়বো? পড়বো হচ্ছে প্রাণী জগৎকে অনেক কিছুর ভিত্তিতে অনেক ভাগে ভাগ করা যেতে পারে। হতে পারে সেটা আকার আকৃতি, হতে পারে সেটা ক্লিভেজ, হতে পারে সেটা সিলোম, হতে পারে সেটা প্রতিসাম্যতা। সো ইম্পর্টেন্ট কি কি আমাদের? ইম্পর্টেন্ট হচ্ছে, আমি লিখে দিয়েছি 1 2 3 4 দিয়ে, সেটা হচ্ছে সংগঠন ক্রমমাত্রা, ক্লিভেজ, প্রতিসাম্যতা, সিলোম। এই টপিকগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরের টপিকটা কি? এরপরের টপিকটা তোমরা সবাই জানো, এই চ্যাপ্টারই কি নিয়ে অনেক অনেক পর্ব, তাই না? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, অনেক পর্ব। ঠিক সেভাবেই লেখা নন কর্ডাটা প্রাণীর বৈশিষ্ট্য। আর আমরা কি? আমরা হচ্ছে কর্ডেট, সো কর্ডেটের বৈশিষ্ট্য পড়ে ফেলতে হবে। অ্যান্ড দেন কর্ডাটা নন কর্ডাটার পার্থক্য। এরপর যেহেতু আমরা কর্ডেট, সো আমরা আবার কর্ডেটের একটা ক্লাসিফিকেশন পড়ে ফেলবো। এরপর থেকে জটিল কিছু নাই, জটিল কিন্তু সামনের অংশটাই। সো কর্ডাটাকে আবার যখন আমরা 3টা ভাগে ভাগ করছি, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, তাদের বৈশিষ্ট্য পড়ে ফেলতে হবে। এবং এদের মধ্যে আবার কিছু ভাগ আছে, মিক্সিনি, পেট্রোমাইজন্টিডা, কনড্রিকটিস, অ্যাক্টিনোপ্টেরিজিস, সার্কোপটেরিজি, এদের বৈশিষ্ট্য। আর তুমি ছোটবেলা থেকেই কি পড়ে আসছো? মাছ, উভচর, সরীসৃপ, তাদের 2-3টা ইনফরমেশন, আর স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে দেখো এটা ছিল আমাদের টপিক লিস্ট। এই টপিক লিস্টের মধ্যে নিচের টপিকগুলো ইজি, আমি সবগুলাই তোমাদের ক্লিয়ার করে দিব, সবগুলো বৈশিষ্ট্যই পড়াই দিব। আজকের পর দেখবে একটা বৈশিষ্ট্যের সাথে আরেকটা বৈশিষ্ট্য প্যাচ বাঁধছে না। আর যদি তারপরও তোমার কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, তুমি তো অবশ্যই কমেন্ট করবা যে কোনো জিনিস নিয়ে। তারপর দেখো যে তোমার কোনো বুঝতে সমস্যা হলে কোশ্চেন করবা। তাহলে দেখো তোমার এই ডিফিকাল্ট যে টপিকটা ছিল, আজকের ক্লাসটাকে একদম ইজি করে ফেলাই হচ্ছে আমাদের লক্ষ্য। আচ্ছা, অনেকে বলছো সাউন্ড কম। যাদের কাছে সাউন্ড কম মনে হচ্ছে, সাউন্ড কি আসলেই কম নাকি হচ্ছে সাউন্ড ক্লিয়ার আছে? একটু জানাও। আচ্ছা, দেখো তোমাদের সাথে তোমাদের প্রেমা আপু থাকবে। তোমাদের আরো কোনো যদি কোয়েশ্চেন থাকে, যার আনসার তোমরা চাও, যে কমেন্ট হয়তো আমার মিস হয়ে যাবে, আমি তোমাকে এখানে বলতে পারবো না, ও সেটার আনসার দিয়ে দিবে। আচ্ছা দেখো, তাহলে ফার্স্টে আমরা চলে আসি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ। প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে এই প্রাণী জগৎ বিশাল। এই বিশাল এই প্রাণী জগৎ, প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ কি কি ভাগে ভাগ করা যায়। দেখো প্রাণী বৈচিত্র্য 3 প্রকার। কি কি প্রকার? প্রাণী বৈচিত্র্য হচ্ছে 3 প্রকার।
তিনটা প্রকারভেদ কি কি, একটাকে আমরা এই তিনটা নাম আমাদেরকে মনে রাখতে হবে, জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক। ভর্তি পরীক্ষায় এখান থেকে কিভাবে প্রশ্ন হতে পারে? দুইভাবে প্রশ্ন হতে পারে। একটা হচ্ছে তোমাকে সরাসরি জিজ্ঞেস করবে যে প্রাণী বৈচিত্র্য কয় প্রকার, তখন তোমার আনসার হবে প্রাণী বৈচিত্র্য 3 প্রকার। আরেকটা ভাবে প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে নিচের কোনটা প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ না। এখানে 3টা নাম দেওয়া আছে, জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক, এর সাথে আরো একটা নাম দিয়ে অ্যাড করে দিবে। এরপর তোমাকে জিজ্ঞেস করবে নিচের কোনটা প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ না। তো তোমাকে এই 3টা নাম খুব ভালো মতো জানতে হবে, জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক। নাম 3টা মনে রাখার জন্য তোমাদের জন্য খুবই কমন একটা ছন্দ দেওয়া আছে, সেটা হচ্ছে কোভিডের সময় অনেকেই খেলতা, তাই না? কি খেলতাম? পাবজি। তো এই পাবজি দিয়ে তুমি কি মনে রাখতে পারো? দেখো, পথে প্রজাতিগত, বতে বাস্তুতান্ত্রিক, যতে হচ্ছে জিনগত। তাহলে হয়ে গেল আমাদের একটা পড়া, সেটা হচ্ছে প্রাণী বৈচিত্র্য 3 প্রকার, আর এই 3টা প্রকারভেদের নাম কি? প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক, জিনগত। এরপর চলে আসে আমাদের প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তিতে। ক্লাসের ফার্স্টেই বলেছিলাম এই বিশাল প্রাণী জগৎকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। মোটামুটি তোমার আজমল স্যারের বইয়ে দেখো 16টার মতো ভাগ দেওয়া আছে, অন্যান্য রাইটারদের বইও সেম। তাহলে এগুলো কি আমাদের সব পড়তে হবে? প্রাণী জগৎকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আমাদের জন্য ইম্পর্টেন্ট কোনগুলা? আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই 4টা। সেটা কি দেখো, সংগঠন, ক্রমমাত্রা খুব ভালো মতো পড়তে হবে, আমি পড়াই দিব তোমাদেরকে এখন। ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশ 6 নাম্বার, প্রতিসাম্যতা, আর হচ্ছে আমাদের 12 নাম্বার টপিক সিলোম। এই 4টা টপিক থেকেই বারবার তুমি যখন কোয়েশ্চেন অ্যানালাইসিস করবা, দেখবা যে বিগত বছর বলো কিংবা বিগত বছরের মেডিকেল না, শুধু মেডিকেল, ভার্সিটি সবখানেই তোমাকে বারবার এই 4টা টপিক থেকেই প্রশ্ন আসছে। 4টা টপিক থেকে সব থেকে প্রশ্ন আসছে এবং 4টা টপিক থেকেই পড়ার জিনিসপাতি আছে। তাহলে বাকি টপিকগুলা কি? বাকি টপিক দেখো, বাকি টপিক থেকে কোয়েশ্চেন খুব একটা আসে না, এন্ড বাকি টপিকগুলো কিন্তু খুবই ইজি, তুমি রিডিং পড়লেই পারো। যেমন দেখো, দেহের আকার আকৃতি, আকার আকৃতির ভিত্তিতে প্রাণী জগৎকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগেই, বড় আর ছোট। তাহলে এখান থেকে আমার মুখস্থ করানোর কিছু আছে বা বোঝানোর কিছু আছে? নাই কিন্তু। সেম বাকিগুলাও তাই। বাট সংগঠন, ক্রমমাত্রা, ক্লিভেজ, প্রতিসাম্য, সিলোম, এখান থেকেই প্রশ্ন আসে, একাধিকবার প্রশ্ন এসেছে। মোটামুটি মেডিকেল ভর্তি পরীক্ষাতেই বিগত 25 বছরে এই টপিকটা থেকে প্রশ্ন আসছে, মানে এই 4টা টপিক থেকে প্রশ্ন আসছে হচ্ছে 8টার মতো। সো বুঝতেই পারছো কত ইম্পর্টেন্ট। এই জন্য এই টপিকটা আমাদের কোনোভাবেই মিস করা যাবে না। আচ্ছা দেখো, তাহলে চলে আসি আমরা সংগঠন, ক্রমমাত্রা। সংগঠন, ক্রমমাত্রা থেকে কি পড়তে হবে? সংগঠন, ক্রমমাত্রার ভিত্তিতে প্রাণী জগৎকে কয় ভাগে ভাগ করা আছে? 4 ভাগে। ভাগগুলোর আবার নাম দেয়া আছে, দেখো, কোষীয় সংগঠন মাত্রার প্রাণী, কোষ টিস্যু মাত্রার প্রাণী, পরের পৃষ্ঠায় দেয়া আছে টিস্যু অঙ্গ, অঙ্গ তন্ত্র মাত্রার প্রাণী। তাহলে এই প্রত্যেকটা টপিক থেকেই তোমাকে 3টা ইনফরমেশন জানতে হবে। 3টা ইনফরমেশন কি কি? একটা হচ্ছে প্রাণী জগৎকে কয় ভাগে ভাগ করা যায়। তাহলে প্রাণী জগতে কয় ভাগে ভাগ করা যায়? এখানে 4 ভাগে ভাগ করা যায়। ভাগগুলার নাম কি, ভাগগুলার এক্সাম্পল কি, একদম ঝাড়া মুখস্থ। তাহলে দেখো, আমরা ফার্স্টেই চলে আসি, এখানে কি পড়ে ফেললাম? সংগঠন, ক্রমমাত্রার ভিত্তিতে প্রাণী জগৎকে 4 ভাগে ভাগ করা যায়। ভাগগুলার নাম কি? কতে লিখা কোষীয় মাত্রার প্রাণী, খতে কোষ টিস্যু, টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র। দেখো, এই চ্যাপ্টার বোরিং হইতে পারে, কঠিন হতে পারে, বায়োলজি অনেকের কাছে অনেক বোরিং লাগতে পারে, কিন্তু তোমাকে বায়োলজিতে সবকিছু মুখস্থ করা লাগবে না। তুমি একটু যদি মাথা কাটাও এমনিই পারবা। এটাও সেরকম একটা টপিক। একটু চিন্তা করো যে বিশাল এই প্রাণী দেহ বা প্রাণী জগতের সমস্ত প্রাণী কি দিয়ে তৈরি? অসংখ্য কোষ দ্বারা। অসংখ্য কোষ দ্বারা। আবার অসংখ্য কোষ মিলে কি তৈরি হয়? এক একটা অঙ্গ, এক একটা অসংখ্য কোষ মিলে কি তৈরি হয়? টিস্যু বা কলা। আবার টিস্যু বা কলা মিলে কি তৈরি হয়? এক একটা অঙ্গ। আর অঙ্গ মিলে কি তৈরি হয়? তন্ত্র। তাহলে খেয়াল করে এবার নামগুলা সিরিয়ালে আসছে না? এই যে কোষ, কোষ থেকে কি তৈরি হবে? কোষ টিস্যু। এরপর কি হবে? দেখো, টিস্যু অঙ্গ। এরপর কি হচ্ছে? অঙ্গ তন্ত্র। তাহলে তোমাকে কিন্তু এই জিনিসটা মুখস্থ করতে হচ্ছে না। তুমি যদি ভুলেও যাও, তুমি কিন্তু একটু মাথা খাটাই বের করে ফেলতে পারবা যে প্রত্যেকটা প্রাণীদেহ তৈরি হয় অসংখ্য কোষ দিয়ে, অসংখ্য কোষ মিলে তৈরি হয় টিস্যু, কয়েকটা টিস্যু মিলে তৈরি হয় এক একটা অঙ্গ, আর কয়েকটা অঙ্গ মিলে তৈরি হয় তন্ত্র। নামগুলোও কিন্তু সিরিয়ালি আসছে। তাহলে এই ইনফরমেশন কিন্তু আমাদের পড়া হয়ে গেল যে বিশাল প্রাণী জগৎকে সংগঠন, ক্রমমাত্রার ভিত্তিতে 4 ভাগে ভাগ করা যায়। ভাগগুলোর নাম কি? এবং এখন আরেকটা টপিক সেটা আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে ভাগগুলোর এক্সাম্পল কি। যেমন তোমাকে ভর্তি পরীক্ষায় জিজ্ঞেস করবে কোষীয় মাত্রার গঠনের এক্সাম্পল কি। এখানে কি দেয়া? পরিফেরা। কোষ টিস্যুর এক্সাম্পল কি দেয়া? নিডারিয়া। এরপর দেখো, টিস্যু অঙ্গ মাত্রার এক্সাম্পল কি দেয়া? প্লাটিহেলমিনথেস। অঙ্গতন্ত্রের এক্সাম্পল কি দেয়া? অধিকাংশ পর্বেই দেখা যায়। সো আমরা এটা এমনিতেই খুব ইজিলি মনে রাখতে পারি। দেখো, ইজিলি মনে রাখার আরো একটা উপায় আছে, সেটা কি? তুমি জানো যে এই চ্যাপ্টার অসংখ্য পর্ব নিয়ে, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে বাসায় সিরিয়ালি নামগুলা মুখস্থ করে ফেলা। তোমাদের অনেকেরই নামগুলা সিরিয়ালি মুখস্থ আছে। তোমরা এই চ্যাপ্টারে 9টা পর্বের কথা পড়বা। 9টা পর্বের একদম লাস্ট যেটা, সেটা হচ্ছে আমরা কর্ডাটা। আর প্রথম যে 8টা,
পরিফেরা থেকে একাইনোডার্মাটা পর্যন্ত প্রথম 8টা পর্ব হচ্ছে নন কর্ডাটা। এই 8 জনের নাম তোমাকে সিরিয়ালি পড়ে ফেলতে হবে। 4-5 বার তুমি বাসায় বসে বসে প্র্যাকটিস করবা। অনেকের অলরেডি মুখস্থ আছে, যাদের মুখস্থ নাই তারা 4-5 বার বাসায় বসে বসে সিরিয়ালি পড়ে ফেলবা, যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, দেখবা যে সিরিয়ালি নামগুলো মনে থাকছে। সিরিয়ালি মনে রাখার সুবিধা কি? এখন তোমার প্রশ্ন হতে পারে, আপু আমি যদি সিরিয়ালি মনে না রাখি তাহলে কি হবে? দেখো, সিরিয়ালি মনে রাখলে অনেকগুলো বৈশিষ্ট্যই তুমি এমনিতেই পারবা। কারণ প্রাণী জগতের নিয়ম কি, যত নিচু নিচু বৈশিষ্ট্য থেকে যত উপরের দিকের পর্বে গেছে তত বৈশিষ্ট্য উন্নত হয়েছে। তো সব থেকে প্রথম পর্ব কোনটা? পরিফেরা। পরিফেরার দেখবা কোনো বৈশিষ্ট্যই নাই, পরিফেরার বডিতে কোষই নাই, ঠিক আছে। তারপর যখন উন্নত হবে তখন দেখবা যে তার বৈশিষ্ট্যগুলো উন্নত হচ্ছে। এরকম উন্নত হতে 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 একাইনোডার্মাটা অনেক উন্নত, আর আমরা কর্ডাটা হচ্ছে সবচেয়ে উন্নত। তাহলে এইটাও যদি তুমি সিরিয়ালি মনে রাখতে পারো তাহলে দেখো সবার ফার্স্ট এক্সাম্পলটা কি? কোষ। অনেকগুলো কোষ মিলে কি তৈরি হয় বলেছিলাম? কোষ টিস্যু, এরপর অঙ্গ, এরপর হচ্ছে তন্ত্র। দেখো সবার ফার্স্টে কোষীয় মাত্রার এক্সাম্পল হচ্ছে 1 নাম্বার পর্ব পরিফেরা। 2 নাম্বার ভাগের এক্সাম্পল কি? 2 নাম্বার পর্ব নিডারিয়া। 3 নাম্বার ভাগের এক্সাম্পল কি? 3 নাম্বার পর্ব প্লাটিহেলমিনথেস। আর 4 নাম্বার ভাগের এক্সাম্পল হচ্ছে 4 থেকে 9 পর্যন্ত আমরা সবাই। তাহলে দেখো জিনিসটা কিন্তু সিরিয়ালি আসছে। তাহলে তোমাকে এক্সাম্পলও কষ্ট করে মুখস্থ করা লাগতেছে না। তুমি জাস্ট তোমার যদি পর্বগুলোর নাম সিরিয়ালি মনে থাকে তাহলে এই টপিকটা তুমি এমনিতেই পারবা। কারণ যখনই তোমাকে বলবে কোষীয় মাত্রার গঠন, 1 নাম্বারের এক্সাম্পল 1 নাম্বার পর্ব, 2 নাম্বার যে ভাগ সেটার এক্সাম্পল 2 নাম্বার পর্ব, 3 নাম্বার ভাগের এক্সাম্পল দেখো 3 নাম্বার পর্ব, আর এই যে 4 নাম্বার ভাগের এক্সাম্পল হচ্ছে 4 থেকে 9, তাই না? তাহলে খুবই ইজি এই টপিকটা। তাহলে আশা করি এই টপিকটা আমরা সবাই বুঝতে পারছি। আর কোনো প্রবলেম থাকলে ঝটপট বলে ফেলো। আপু সাউন্ড কম। আচ্ছা, সাউন্ড সিস্টেমের ঠিক করার চেষ্টা করা হচ্ছে। দেখো তোমাদের যদি সাউন্ড এখনো কি কম মনে হচ্ছে একটু জানাও আমাকে। আচ্ছা, তাহলে দেখো এটা এই টপিক আমাদের পড়া শেষ। চলে যাব আমরা এখন পরের টপিকে। চলে আসি আমরা পরের টপিক। তাহলে আমাদের সংগঠন ক্রমমাত্রা পড়া শেষ, চলে আসবো আমরা আবার ক্লিভেজে। আচ্ছা, ক্লিভেজের ভিত্তিতে প্রাণী জগৎকে কয় ভাগে ভাগ করা যায়? দেখো এখন এটার মধ্যে একটা কাহিনী আছে। যখন তোমাকে বলা হচ্ছে ভ্রূণীয় কোষের ভবিষ্যৎ পরিস্ফুটনের ভিত্তিতে ক্লিভেজ কয় প্রকার, তখন তোমার আনসার হবে 2 প্রকার। আর যখন তোমাকে বলা হবে বিভাজন তলের ভিত্তিতে ক্লিভেজ কয় প্রকার, তখন তোমার আনসার হবে 3 প্রকার। তাহলে একটু খেয়াল করি কার ভিত্তিতে চাওয়া হয়েছে। যখন তোমাকে বলবে ভ্রূণীয় কোষের ভবিষ্যৎ পরিস্ফুটনের ভিত্তিতে ক্লিভেজ কয় প্রকার, তখন তোমার আনসার হবে 2। আর যদি তোমাকে বলা হয় বিভাজন তলের ভিত্তিতে কয় প্রকার, তখন তোমার আনসার কি হবে? 3। তাহলে ক্লিভেজ কয় প্রকার, এইটা একটু কোশ্চেন ট্রিকি ওয়েতে হবে। তো তোমাকে খেয়াল করতে হবে যে কার ভিত্তিতে চাওয়া হয়েছে। বিভাজন তল বললে 3, ভ্রূণীয় কোষের ভবিষ্যৎ পরিস্ফুটন বললে 2। এখন কি পড়বো? সেম আগের মতো, ভাগগুলার নাম, ভাগগুলার এক্সাম্পল। তাহলে দেখো এখানে তো 2 প্রকার, ঠিক আছে, নির্দিষ্ট আর অনির্দিষ্ট। কিন্তু এখানে কোনো এক্সাম্পল নাই, তো তোমার কষ্ট কমে গেল, এক্সাম্পল পড়তে হচ্ছে না। চলে আসি বিভাজন তল। বিভাজন তলের ভিত্তিতে দেখো 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অরিও, এরপর হচ্ছে তোমার অরিওর পর হচ্ছে আমাদের সর্পিল আর দ্বিপার্শ্বীয়, এবং এই 3টা ভাগের কিন্তু এক্সাম্পলও দেয়া। তো এক্সাম্পলগুলা পড়ে ফেলতে হবে। দেখো অরিওর এক্সাম্পল হচ্ছে আর্থ্রোপোডা, দ্বিপার্শ্বীয়র এক্সাম্পল হচ্ছে কর্ডাটা, সর্পিলের এক্সাম্পল হচ্ছে অ্যানিলিডা ও মলাস্কা। তাহলে আমরা কি পড়ে ফেললাম? সেম, জাস্ট 3টা করে তোমাকে তোমাকে 3টা ইনফরমেশন জানতে হচ্ছে। এক হচ্ছে ক্লিভেজের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়, এবং ভাগগুলার নাম কি, ভাগগুলার এক্সাম্পল কি। তাহলে ক্লিভেজের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়? যদি বলা হয় ভ্রূণীয় কোষের ভবিষ্যৎ পরিস্ফুটন তখন 2, যদি বলে বিভাজন তল তখন 3। আর এটাতে তো এক্সাম্পল নাই, সো প্যারা নাই, কোশ্চিন হলে এখান থেকেই হয়। যখনই দেখবে অ্যাডমিশন টেস্টে, যে কোনো অ্যাডমিশন টেস্ট, ভার্সিটি বলো মেডিকেল বলো, প্রশ্ন হয়, কিংবা এখানেও যখন তোমার বায়োমেনিতে কোশ্চিন হবে, তখন তুমি দেখবা যেগুলোতে যেহেতু এক্সাম্পল আছে, প্রশ্ন আসলে এখান থেকেই আসে। তোমাকে জিজ্ঞেস করা হবে যে আর্থ্রোপোডা কোন ধরনের ক্লিভেজ, আমরা দ্বিপার্শ্বীয় ক্লিভেজ কোন প্রাণীতে দেখতে পাই, কর্ডাটা, সর্পিল ক্লিভেজ আমরা কোথায় পাই, অ্যানিলিডা, মলাস্কা। তাহলে দেখো এই টপিক আমাদের পড়া শেষ। এরপর চলে আসছে আমরা আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা বলা যায় এই চ্যাপ্টারের একটা 5 স্টার টপিক। এখান থেকে বিগত মেডিকেল ভর্তি পরীক্ষায় এই প্রতিসাম্যতা টপিক থেকেই 2 বার প্রশ্ন চলে আসছে। সো বুঝতেই, এবং অন্যান্য ভর্তি পরীক্ষায় তো আসছেই, ঠিক আছে। সো বুঝতেই পারছো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। তো সবার প্রথমে আমরা কি পড়বো? প্রতিসাম্যতার ভিত্তিতে প্রাণী জগৎকে কয় ভাগে ভাগ করা যায়, ভাগগুলোর নাম, ভাগগুলোর এক্সাম্পল। তাহলে প্রতিসাম্যতার ভিত্তিতে প্রাণী জগৎকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। খেয়াল করো, 1, 2, 3, 4, 5। তাহলে প্রতিসাম্যতার ভিত্তিতে প্রাণী জগৎকে কয় ভাগে ভাগ করা যায়? 5টা ভাগে ভাগ করা যায়। ভাগগুলোর নাম কি? সবার ফার্স্টে গোলীয় প্রতিসাম্যতা, এরপর অরিও, তারপর দ্বি অরিও, তারপর দ্বিপার্শ্বীয়, এরপর অপ্রতিসাম্য।
এবং এখান থেকে তোমাকে আরো একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে এক্সাম্পল গুলা পড়ে ফেলতে হবে। এবং এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় প্রতি বছর যে কোনো অ্যাডমিশন টেস্টে প্রশ্ন চলে আসেই, খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমরা চলে যাই গোলীয় প্রতিসাম্যতার এক্সাম্পল। দেখো বাচ্চা কালের একটা কবিতা। গোলীয় প্রতিসাম্যতার এক্সাম্পল মনে রাখার জন্য ছোটবেলায় একটা ছড়া পড়তা না, ভোর হলো দোর খোলো কুকুমনি ওঠরে, সেই বাচ্চা কালের ছড়াকে তোমাদের নিয়ে আসা হয়েছে গোলীয় প্রতিসাম্যতার এক্সাম্পল মনে রাখার জন্য। ভোর হলো, ভিতে হচ্ছে ভলভক্স, আর তে রেডিওলারিয়া, হলোতে হচ্ছে হেলিওজোয়া। তাহলে গোলীয় প্রতিসাম্যতার জাস্ট তিনটা এক্সাম্পল মনে রাখবো আমরা একটা ছড়া দিয়ে, সেটা হচ্ছে ভোর হলো, ভিতে ভলভক্স, আর তে রেডিওলারিয়া, হলোতে হচ্ছে হেলিওজোয়া। গোলীয় প্রতিসাম্যতার পরে আমরা চলে আসি অরীয় প্রতিসাম্যতাতে। অরীয় প্রতিসাম্যতারও তোমার বইয়ে তিনটা এক্সাম্পল দেয়া। তিনটা এক্সাম্পল মনে রাখার জন্য আমরা লিখে ফেলেছি সির জলে হাইড্রা। সির জলে হাইড্রা মানে সমুদ্রের জলে হাইড্রা, আর কি সমুদ্রকে সি বলা হয়েছে, সমুদ্রের জলে হাইড্রা মানে সির জলে হাইড্রা মিলানোর জন্য। তো সিতে কি, সিতে হচ্ছে সি অ্যানিমেল, জেলিতে কি হবে, জলে হচ্ছে জেলিফিশ, আর হাইড্রা দিয়ে হচ্ছে হাইড্রা। তাহলে দেখো সি দিয়ে সি অ্যানিমেল, জলে দিয়ে জেলিফিশ, হাইড্রা দিয়ে হচ্ছে হাইড্রা। এরপর চলে আসি দ্বিঅরীয় প্রতিসাম্যতার এক্সাম্পল। দ্বিঅরীয় প্রতিসাম্যতার দুইটাই এক্সাম্পল তোমার বইয়ে দেয়া, দুইটা এক্সাম্পলই হচ্ছে সি কথাটা দিয়ে। তাহলে সি দিয়ে তুমি যখন পাবা টিনোফোরা, সিওলোপ্ল্যানা, তখন সেটা দাগাই ফেলবা। আবার সিতে কোকা কোলা, কুমিল্লা আসলে দাগাই ফেলা যাবে না, ঠিক আছে, একটু খেয়াল করে পড়তে হবে। তোমরা দেখা গেছে সি পাইলেই ঝাপাই পড়ে দাগাই ফেলো, বাট না, একটু জাস্ট পড়বা যে কি আসছে। সিওলোপ্ল্যানা, আরেকটা কি, আরেকটা হচ্ছে টিনোফোরা। আচ্ছা, এটার উচ্চারণ কিন্তু টিনোফোরা, সিনেটোফোরা না। তো যদি তোমাকে বাংলায় প্রশ্ন করা হয়, তুমি যতই খুঁজতে থাকো যে সিনেটোফোরা, তুমি কিন্তু তখন সি পাবা না খুঁজে। তো ইংলিশে তুমি সি পাবা, বাংলা উচ্চারণ টিনোফোরা। এরপর চলে আসে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। এটা এমনি মনে থাকে, তাই না? এখানে এমনি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার এক্সাম্পলটা এমনিতেই মনে থাকে। এখানে একটা ছন্দ দেওয়া আছে, বাট মনে হয় না এটা পড়ার জন্য ছন্দ লাগে। যা কিছু মাঝখান দিয়ে কাটলে সমান দুই ভাগে ভাগ করা যায়, সেটাই হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তো মানুষকে তুমি যদি মাঝখান দিয়ে কাটো, সমান দুই ভাগে ভাগ হবে নাকি হবে না? হবে। তুমি যদি ব্যাংকে মাঝখান দিয়ে কাটো, সমান দুই ভাগে ভাগ হবে নাকি হবে না? হবে। যদি প্রজাপতিকে মাঝখান দিয়ে কাটো, সমান দুই ভাগে ভাগ হবে। তাহলে কি, তাহলে মানুষ, ব্যাংক, প্রজাপতি, এটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার এক্সাম্পল, এটা এমনি মনে থাকে। আর লাস্টলি হচ্ছে অপ্রতিসাম্যতা। অপ্রতিসাম্যতার দুইটা এক্সাম্পল, এখান থেকে বিগত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন চলে আসছে অলরেডি। এক্সাম্পল মনে রাখার জন্য আমরা পড়ে ফেলবো শ্বাস কথাটা। শ্বাস, শতে হচ্ছে শামুক, শতে হচ্ছে স্পঞ্জ। তাহলে এর সাথে সাথে কিন্তু আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট প্রতিসাম্যতা টপিকটা পড়া শেষ। আমি আরো একবার রিপিট করি, প্রতিসাম্যতা কয় প্রকার পড়েছিলাম? 5 প্রকার। নামগুলা কি কি ছিল? গোলীয় প্রতিসাম্যতা, অরীয়, দ্বিঅরীয়, তারপর দ্বিপার্শ্বীয়, আর হচ্ছে লাস্টলি অপ্রতিসাম্যতা। গোলীয় প্রতিসাম্যতার এক্সাম্পল পড়ার জন্য আমরা একটা ছড়া পড়েছিলাম, ভোর হলো। গোলীয় প্রতিসাম্যতার তিনটা এক্সাম্পল ভোর হলো দিয়ে মনে রাখা যায়। ভিতে ভলভক্স, আরতে রেডিওলারিয়া, হলোতে হচ্ছে হেলিওজোয়া। এরপর কি, এরপর হচ্ছে অরীয় প্রতিসাম্যতা পড়ার জন্য কি পড়েছিলাম? সির জলে হাইড্রা, সির জলে হাইড্রা, সিতে সি অ্যানিমেল, জলেতে জেলিফিশ, হাইড্রা দিয়ে হাইড্রা। এরপর দেখো দ্বিঅরীয় প্রতিসাম্যতার দুইটা এক্সাম্পল, দুইটাই সি দিয়ে, সিতে সিওলোপ্ল্যানা, সিতে হচ্ছে টিনোফোরা। আর দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার এক্সাম্পল তুমি এমনি পারো, যা কিছু মাঝখান দিয়ে কাটলে সমান দুই ভাগে ভাগ করা যায় সেটাই। আর লাস্টলি হচ্ছে অপ্রতিসাম্যতা। তাহলে এখান থেকে আর কারো কি কোনো জিনিস বুঝতে সমস্যা আছে? আচ্ছা, এরপর চলে আসে আমাদের পরের টপিকটা। এটাই হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের ভিত্তির লাস্ট টপিক। তার আগে চলে যাই ছোট্ট একটা কোশ্চেনে। বলো প্রজাপতির প্রতিসাম্যতা কোন ধরনের? মাত্র পড়াইছি, না পারলে মাইর। চটপট একটা আনসার দিয়ে ফেলি। কারো যদি একটু প্রবলেম থাকে বা কোনো টপিক রিপিট করতে হয় তাহলে একটু বলে ফেলো। আর যদি কারো মনে হয় যে না বুঝতে পারিনি, তাহলে আবার রিপিট করবো। দেখি যারা যারা ক্লাস করছে তারা একটু ঝটপট আনসার দিয়ে ফেলো যে প্রজাপতির প্রতিসাম্যতা কোন ধরনের। আচ্ছা, অনেকে আনসার দিয়ে ফেলেছে, সবার আনসার কারেক্ট। তাহলে হচ্ছে কি হবে আমাদের আনসার? দ্বিপার্শ্বীয়, তাই না? মাত্র পড়াইছি। আচ্ছা, চলে আসে আমরা সিলোম টপিকে। সিলোম থেকেও কি পড়তে হবে? সেম, তোমরা তো এতক্ষণ বুঝেই গেছো প্যাটার্নটা যে কি কি পড়তে হবে, কয় ভাগে ভাগ করা যায়, ভাগগুলার নাম, ভাগগুলার এক্সাম্পল। তাহলে চলে আসি
সিলোমের উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়? দেখো 3 ভাগে ভাগ করা যায়। এই যে সিলোমের উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। এক হচ্ছে অ্যাসিলোমেট, 2 হচ্ছে সিডোসিলোমেট, 3 হচ্ছে ইউসিলোমেট। এবং এগুলো থেকে কি পড়তে হবে আমাদেরকে? এগুলো থেকে পড়ে ফেলতে হবে এক্সাম্পল, খুবই খুবই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে সিলোমের উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে প্রাণী জগৎকে 3 ভাগে ভাগ করা যায়। ভাগগুলোর নাম পড়ে ফেললাম, অ্যাসিলোমেট, ইউসিলোমেট, আর হচ্ছে আমাদের অ্যাসিলোমেট, সিডোসিলোমেট, ইউসিলোমেট, আর পড়ে ফেলবো হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে, পড়ে ফেলবো হচ্ছে এক্সাম্পল। দেখো অ্যাসিলোমেট মানে কি বোঝানো হয়েছে? অ্যাসিলোমেট, অ্যাসিলোমেটের এতে কি? এতে হচ্ছে ধরে নাও অ্যাবসেন্ট। ঠিক আছে, অ্যাসিলোমেটের এতে হচ্ছে অ্যাবসেন্ট, তার মানে সিলোম অ্যাবসেন্ট। এর মানে হচ্ছে সিলোম বিহীন প্রাণী, সিলোম নাই। 2 নাম্বারটা দেখো সিউডোসিলোমেট। সিউডো মানে কি ভাইয়া? পুরা সিউডো মানে হচ্ছে মিথ্যা বা ভ্রান্ত। সো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় কিংবা তোমার যে কোনো ভর্তি পরীক্ষায় প্রশ্ন এভাবেও আসতে পারে যে নিচের কোনটা ভ্রান্ত বা মিথ্যা সিলোম যুক্ত, নিচের কোনটা ভ্রান্ত বা মিথ্যা সিলোম যুক্ত। তাহলে অ্যাসিলোমেট মানে হচ্ছে সিলোম বিহীন, আর সিউডোসিলোমেট মানে হচ্ছে অপ্রকৃত সিলোম যুক্ত বা মিথ্যা সিলোম বা ভ্রান্ত সিলোম। সবগুলা তোমাকে এই সবগুলা নামই কিন্তু, সবগুলা টার্মই কিন্তু মনে রাখতে হবে। যে কোনো ভাবে প্রশ্ন হতে পারে যে মিথ্যা সিলোম কোনটা, ভ্রান্ত সিলোম কোনটা বা অপ্রকৃত সিলোম কোনটা। আর লাস্টলি হচ্ছে ইউসিলোমেট, বুঝতেই পারতেছো ওটা মানে হচ্ছে প্রকৃত সিলোম। তাহলে সবার আগে চলে আসি অ্যাসিলোমেটের এক্সাম্পলে। অ্যাসিলোমেটের এক্সাম্পল মনে রাখার জন্য লিখে ফেলো পিএন। পিএন, ঠিক আছে। পিতে কি দেখো? পিতে হচ্ছে প্লাটিহেলমিনথেস, এনতে হচ্ছে নেমার্শিয়া। তাহলে পিতে হচ্ছে প্লাটিহেলমিনথেস, এনতে হচ্ছে নেমার্শিয়া, এই যে পিএন। আচ্ছা, সিউডোসিলোমেট। সিউডোসিলোমেটের দেখো 3টা এক্সাম্পল দেয়া। মনে রাখার জন্য আমরা একটা ফলের নাম পড়ে ফেলবো। মনে রাখার জন্য আমরা পড়ে ফেলবো একটা ফলের নাম, সেটা হচ্ছে নারিকেল। নারিকেল তো চিনি সবাই নাকি? বাইরে কেমন শক্ত আর ভেতরে নরম, কেমন একটা মিথ্যা মিথ্যা ভাব। সেম হচ্ছে সিউডোসিলোমেট, একটা মিথ্যা বা ভ্রান্ত তাই ভাব। সেটা কি দেখো? নতে হচ্ছে নেমাটোডা, রতে রোটিফেরা, কতে হচ্ছে কিনোরিঙ্কা। নতে নেমাটোডা, রতে রোটিফেরা, কতে হচ্ছে কিনোরিঙ্কা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কিন্তু এই টপিকটা পড়া হয়ে গেছে। আর তোমার যদি সিলোমে অ্যাসিলোমেটের এক্সাম্পল মুখস্থ হয়, সিউডোসিলোমেটের এক্সাম্পল মুখস্থ হয়, তাহলে আল্লাহর দুনিয়ার বাদ বাকি যা কিছু আছে সবকিছুই কার এক্সাম্পল হবে? ইউসিলোমেটের এক্সাম্পল, তাই না? ইউসিলোমেটের তো অনেকগুলো এক্সাম্পল, এজন্য আমরা ইজিলি এই টপিক পড়ার জন্য কি করব? অ্যাসিলোমেটের 2টা এক্সাম্পল পিএন পড়ে ফেলবো, আর সিউডোসিলোমেটের 3টা এক্সাম্পল নারিকেল পড়ে ফেলবো। তাহলে বাদ বাকি যা কিছু আছে সবকিছুই কার এক্সাম্পল হবে? ইউসিলোমেটের এক্সাম্পল হবে। ঠিক আছে, তাহলে দেখো বাদ বাকি সবকিছুই কার এক্সাম্পল? ইউসিলোমেটের এক্সাম্পল। এই যে ইউসিলোমেটের অনেক 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 এক্সাম্পল দেয়া, এই যে ইউসিলোমেটের সবগুলো এক্সাম্পল। এখন এই টপিকটা আরো একটা ইজি উপায়ে মনে রাখা যায়। সেই উপায়টা কি? আগের মতোই, যদি তোমার পর্বগুলোর নাম সিরিয়ালি মনে থাকে, খেয়াল করো, যদি তোমার পর্বগুলোর নাম যদি সিরিয়ালি মনে থাকে তাহলে দেখো এখানে তোমার 3 নাম্বার পর্ব প্লাটিহেলমিনথেস কি? 3 নাম্বার পর্ব প্লাটিহেলমিনথেস হচ্ছে তোমার অ্যাসিলোমেট। দেখো এই যে তোমার 4 নাম্বার পর্ব নেমাটোডা, এটা কি? এটা হচ্ছে তোমার সিউডোসিলোমেট। আর 5 থেকে 9 পর্যন্ত সবাই হচ্ছে ইউসিলোমেট। তাহলে কিন্তু তোমার আর কষ্ট করে, যদি তোমার পিএন আর নারকেল দিয়ে মনে রাখতে কষ্ট হয়, দেখা গেছে পড়তে পড়তে তুমি ছন্দই ভুলে গেছো, তাহলে তুমি কিন্তু এইভাবে সিরিয়ালিও মনে রাখতে পারো। যদি তোমার পর্বগুলোর নাম সিরিয়ালি মনে থাকে, এই জন্য কি করতে হবে? বাসায় পর্বগুলোর নাম বারবার করে পড়ে ফেলবা 5-6 বার, তাহলে দেখবা সিরিয়ালি মনে থাকছে। সিরিয়ালি মনে রাখার সুবিধা হচ্ছে তোমার এটা এমনি মনে থাকবে সিলোমের কথা, যে 3 নাম্বার হচ্ছে অ্যাসিলোমেট, 4 নাম্বার হচ্ছে সিউডোসিলোমেট, 5 থেকে 9 পর্যন্ত সবগুলো প্রাণী হচ্ছে ইউসিলোমেট। তাহলে আপু 1 আর 2 নাম্বার কোথায় গেল? 1 আর 2 নাম্বার হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণী। একটু পরে এটা তোমাদের বইয়ে লেখা আছে, আমি তোমাদেরকে আবার দেখাবো। ঠিক আছে, একটু পরে দেখবা যে এই টপিকটা তোমার বইয়ে লেখা আছে, এটা আমি তোমাদেরকে আবার দেখাবো। তাহলে এর সাথে সাথে কিন্তু আমাদের সিলোম টপিকটা পড়া শেষ। তাহলে প্রাণীর যে সাধারণ আলোচনা ছিল আমরা কিন্তু অলরেডি ওই জায়গাটা পড়ে ফেলেছি। এরপর আমরা আমাদের মেইন পড়ায় প্রবেশ করব, সেটা হচ্ছে নন কোয়াড্রাটার বৈশিষ্ট্য সমূহ। তাহলে এখন পর্যন্ত ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলে ফেলো, কোশ্চেন থাকলে ঝটপট করে ফেলো। আমাদের দেখো এই টপিকটা কিন্তু পড়া শেষ। আচ্ছা, যাদের বুঝতে সমস্যা আছে তারা প্রশ্ন করো, আর যারা অলরেডি বুঝে গেছো তারা দেখো এটা আনসার দিয়ে ফেলো যে সিলোম বিহীন পর্ব কোনটা।
আচ্ছা, অনেকেই আনসার দিয়ে ফেলছে অলরেডি, অনেকেই আনসার দিচ্ছে। কোনটাই সিলম নাই, কি পড়ালাম? একজন ভুল আনসার দিয়ে ফেলছো। দেখো, সিলম, সিলমহীন মানে কোনটা? সিলম অ্যাবসেন্ট, এতে অ্যাবসেন্ট অ্যাসিলোমেট, তাই না? আমি তোমাকে জিজ্ঞেস করছি অ্যাসিলোমেট কোনটা, তাহলে অ্যাসিলোমেট কোনটা ছিল? প্লাটিহেলমিনথেস পড়লাম না, পিএন দিয়ে পড়লাম না আমরা? প্লাটিহেলমিনথেস, আরেকটা হচ্ছে নেমার্শিয়া, তাই না? আর নেমাটোডা কি ছিল? নেমাটোডা তো ছিল ভ্রান্ত সিলম বা মিথ্যা সিলম যুক্ত কিংবা অপ্রকৃত সিলম যুক্ত। আর প্রকৃত সিলম কি ছিল? 5 থেকে 9 পর্যন্ত উন্নত সবগুলা। তাহলে অনেকেই প্যাচ বাঁধাচ্ছ, দেখো অনেকেই প্যাচ বাঁধাচ্ছ। যাদের প্যাচ বাঁধতেছে তারা কিভাবে পড়বা? তারা দেখো এই ছন্দটা দিয়ে মনে রাখবা। দেখো আমরা কিন্তু এক্ষুনি পড়ে আসলাম যে এই যে অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট মানে এ ফর অ্যাবসেন্ট, তাহলে সিলমবিহীন প্রাণী কি দিয়ে পড়বো? প্লাটিহেলমিনথেস নেমার্শিয়া, পিএন দিয়ে মনে রাখবো। আর সিউডোসিলোমেট, সিউডোসিলোমেট মানে হচ্ছে অপ্রকৃত সিলম বা মিথ্যা সিলম বা ভ্রান্ত সিলম, কি দিয়ে মনে রাখবো? নারিকেল, নতে নেমাটোডা, রতে রোটিফেরা, কতে কিনোরিঙ্কা। আর ইউসিলোমেট হচ্ছে বাদ বাকি সবকিছু। সব স্বাভাবিক না? যত তুমি নিচ থেকে উপরের দিকে যাবা তত অনুন্নত বৈশিষ্ট্য থেকে উন্নত বৈশিষ্ট্য হবে। তাহলে একদম প্রথম দিককার পর্বগুলোর বডিতে সিলম থাকবে না, মাঝামাঝি 4 নাম্বার পর্ব, 4 নাম্বার পর্বে কি থাকবে? সিলম থাকবে। আর একদম লাস্টের দিকের যে পর্বগুলো 5 থেকে 9 তারা উন্নত হবে, তাই তাদের বডিতে কি থাকবে? সিলম থাকবে। চলে আসি এখন আমাদের মেইন পড়ালেখার আগেই যে ভ্রান্ত সিলম যুক্ত প্রাণীর পর্ব কোনটা, সেটা হচ্ছে তোমার নেমাটোডা। ভ্রান্ত সিলম যুক্ত পর্ব হচ্ছে নেমাটোডা। আচ্ছা দেখো, এখন চলে আসে আমাদের শ্রেণীবিন্যাসের আবশ্যিক ধাপ কয়টা। শ্রেণীবিন্যাসের আবশ্যিক ধাপ হচ্ছে 7টা। তুমি এইচএসসি তে কিংবা তুমি যখন কলেজে পড়তা তোমাকে লিখতে হতো না, আবশ্যিক অনেকগুলো ধাপ ছিল, ওই যে কিংডম ফাইলাম যেগুলো তুমি লিখতা সেগুলোই হচ্ছে আবশ্যিক ধাপ। তাহলে আবশ্যিক ধাপ মনে রাখার উপায় কি? দেখো, কে পিক অফ জিএস দিয়ে আমরা মনে রাখতে পারি। কে তে হচ্ছে কিংডম, পি তে ফাইলাম, সি তে ক্লাস, ও তে অর্ডার, ফ্যামিলি, জেনাস আর স্পেসিস। এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে কিংডম। আর সবচেয়ে ছোট কোনটা? প্রজাতি। তাই প্রজাতিকে বলা হয় শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি বা একক। আর আমাদের পড়ালেখা এই চ্যাপ্টারে কি নিয়ে? আমাদের পড়ালেখা হচ্ছে পরিফেরা, নিডারিয়া, করডাটা, এগুলো নিয়ে। যারা প্রত্যেকটা কি? প্রত্যেকটা হচ্ছে এক একটা ফাইলাম বা পর্ব। এখন মোট পর্বের সংখ্যা কয়টা? মোট পর্বের সংখ্যা হচ্ছে 33টা। এটার মধ্যে প্রধান পর্ব কয়টা? প্রধান পর্ব হচ্ছে 9টা, যেগুলো নিয়ে আমরা আজকে ক্লাসে পড়বো। এই যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, এরা হচ্ছে এক একটা প্রধান পর্ব। তাহলে টোটাল প্রধান পর্ব কয়টা? মানে প্রধান পর্ব হচ্ছে 9টা, বাট টোটাল পর্ব কয়টা? মোট পর্ব কিন্তু 33টা। বাকিগুলো হচ্ছে মাইনর বা অপ্রধান বা ক্ষুদ্র পর্ব। আচ্ছা, তাহলে প্রধান পর্ব কয়টা? এই 33টা পর্বের মধ্যে এই 9টা যেগুলো নিয়ে তোমার পড়াশোনা, যেই কথাগুলো তোমার বইয়ে আছে সেগুলো হচ্ছে তোমার প্রধান পর্ব। এই যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা এবং করডাটা। এবং আমাদের জীবনে সব থেকে বড় দুঃখ কি? এদের বৈশিষ্ট্য পড়তে হয়, তাই না? এবং এদের বৈশিষ্ট্য একটার সাথে আরেকটার কোনো মিল নাই। এই কারণে এই চ্যাপ্টার আমরা যতই পড়ি ততই ভুলে যাই, কোনোভাবে আমাদের মুখস্থ হতে চায় না, কারো কথাবার্তার মধ্যে কোনো মিল নাই। তুমি দেখবা পরিফেরার একটা জিনিস আছে, সেটা বাকি 8 জনে তুমি সার্চ দিলেও খুঁজে পাবা না। একজনের দেখবা সিলম আছে তো আরেকজনের তো সিলম নাই, এরা তো তাও মনে রাখা যায়, সিলম তো পড়াই দিলাম, কার সিলম আছে কার সিলম নাই। বাট একজনের দেখবা র্যাডুলা আছে, আরেকজনের দেখবা ম্যাগডল আছে, আরেকজনের দেখবা শিখা কোষ আছে, তো আরেকজনের রক্ত সংবহন তন্ত্রই নাই। সো এত এত ডিফিকাল্টিস এই চ্যাপ্টারে যে আমরা যতই পড়তে যাই ততই ভুলে যাই। এজন্য আমরা আজকে কি পড়বো? আমরা জাস্ট আজকে কতগুলো টেকনিক ফলো করে পড়বো, শুধুমাত্র কয়েকটা লাইনই পড়বো, যে লাইনগুলো মনে রাখলে তোমার আর এই পর্বের বৈশিষ্ট্য নিয়ে কোনো প্যাচ বাঁধবে না, তোমার জন্য ক্লাসটা ইজি হয়ে যাবে। যেমন আমরা ফার্স্টেই চলে আসবো পরিফেরাতে, ঠিক আছে? ফার্স্টেই চলে আসবো আমরা পরিফেরাতে। পরিফেরা থেকে কি পড়তে হবে? দেখো, পরিফেরার সমস্ত বৈশিষ্ট্য, পরিফেরার বৈশিষ্ট্যগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। পরিফেরাতে মোট 10টা বৈশিষ্ট্য দেওয়া আছে, বাট এই 10টা বৈশিষ্ট্য তুমি একটা সিঙ্গেল লাইন থেকে মনে রাখতে পারো। সেটা কি? সেটা হচ্ছে নীলপরি কেন স্বপ্নে আসলো। নীলপরি কেন স্বপ্নে আসলো, এই একটা লাইন দিয়ে পরিফেরার সবগুলা বৈশিষ্ট্য মনে রাখা যায়। দেখো, নীলতে কি হবে? নীলতে হবে হচ্ছে পরিফেরার পরের প্রাণীরা নিশ্চল, এদের নালীতন্ত্র থাকে। পরিতে কি হবে? এদের অসংখ্য পোর বা ছিদ্র থাকে, এদের অসংখ্য পোর বা ছিদ্র থাকে। ছিদ্রগুলোর নাম কি? ছিদ্রগুলোর নাম হচ্ছে অস্টিয়া।
কেনতে কি হবে, কেনতে এদের কোয়ানোসাইট থাকে, কলার কোষ থাকে। স্পঞ্জিতে কি হয়, অনেক কিছু হয়, স্পঞ্জ থাকে, স্পঞ্জিল থাকে, স্পঞ্জোসিল থাকে, স্পিকিউল থাকে। আসনোতে কি হবে, এদের অস্কুলাম থাকে। কি কঠিন মনে হচ্ছে? একটু তো ফার্স্ট যখন তুমি পড়বা তখন কঠিন মনে হবে, বাট তুমি থিঙ্ক করো যে পরিফেরা পর্বের প্রাণীরা দেখতে কেমন, স্পঞ্জের মতো, তাই না? আমরা বাসায় যারা মেয়েরা কি করে, বিউটি ব্লেন্ডার ইউজ করে নাকি মেকআপের জন্য, স্পঞ্জের মতো দেখতে একটা জিনিস। অথবা থালা বাসন মাজার জন্য কি মাজুনি ইউজ করো না, স্পঞ্জের মতো কি থাকে, অসংখ্য ছিদ্র থাকে। তো তুমি যখন একটা স্পঞ্জ, থালা বাসন মাজার স্পঞ্জটা পানিতে ভেজাও, তারপর পানিটা ওটা ফুলে যায়, তারপর আবার চাপ দিলে পানিগুলো বের হয়ে যায়। কেন? কারণ ওখানে কি আছে, অসংখ্য ছিদ্র আছে। দেখো অসংখ্য ছিদ্র আছে। এই জন্য পরিফেরা পর্বের অপর নাম কি? এই যে দেখো একটা পরিফেরা পর্বের প্রাণী, আর এই যে দেখো একটা থালা বাসন মাজার স্পঞ্জ। তো তুমি বুঝতেই পারতেছো এই স্পঞ্জে কি আছে, অসংখ্য ছিদ্র আছে। এই জন্যই পরিফেরার অপর নাম কি, ছিদ্রাল প্রাণী, অথবা পরিফেরাকে স্পঞ্জি প্রাণী বা স্পঞ্জও বলা হয়। তো দেখাই যাচ্ছে যে এটার অসংখ্য ছিদ্র আছে, চাপ দিলেই পানি বের হবে। ঠিক আছে, অসংখ্য ছিদ্র আছে। এই ছিদ্রগুলোর ভেতরে নালীর মতো, এজন্য এদের কি থাকবে, এই যে দেখো নলের মতো দেখতে, এই জন্য এদের কি থাকবে, নালীতন্ত্র থাকবে। ছিদ্রগুলোর আবার এক একটা নাম আছে, অস্টিয়া। তাহলে এখান থেকে আমার কি কি পড়তে হবে, দেখো প্রত্যেকটা পর্ব থেকে কি পড়তে হবে একবার একটু বলে দিই। ফার্স্টে একটু চলে যায় প্রথম দুইটা পাতা, যে দুইটা পাতা স্কিপ করে আসছি। দেখো এই যে আমাদের নন কর্ডাটা প্রাণীর কতগুলা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। নন কর্ডাটা প্রাণীর বৈশিষ্ট্য পড়ে ফেলতে হবে, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো নন কর্ডাটা মানে বুঝতে পারতেছো যে এদের নটোকর্ড অনুপস্থিত। কর্ডাটার ক্ষেত্রে নটোকর্ড কি থাকবে, উপস্থিত থাকবে। এদের গলবিলীয় ফুলকারন্ধ্র নেই, কর্ডাটার গলবিলীয় ফুলকারন্ধ্র থাকবে। যে পয়েন্টটা আমরা ভুল করি সেটা হচ্ছে, একটু দেখো তুমি 3 নাম্বার পয়েন্টটা ভুল করো, যে লেজ কাদের থাকে, কর্ডেটের নাকি নন কর্ডেটের। তুমি ভাবো যে লেজ থাকে হচ্ছে নন কর্ডাটার, কারণ কর্ডাটা তো আমাদের তো লেজ নাই আপু। এই জিনিসটা থিঙ্ক করে তোমরা সবসময় দেখেছি এই এমসিকিউটা ভুল করো। বাট একটু যখন তুমি পড়বা, খেয়াল করে পড়বা, সেটা হচ্ছে লেজ কাদের থাকে, লেজ থাকে হচ্ছে কর্ডাটার। ঠিক আছে, তোমার আমার লেজ নাই, বাট গরু ছাগলও তো কর্ডেট নাকি, গরু ছাগলের লেজ আছে নাকি, নাই, আছে। তাহলে লেজ থাকবে কর্ডেটার, নন কর্ডেটে কোনো লেজ থাকবে না। এবং বাদ বাকি সব পয়েন্ট তুমি রিডিং পড়লেই পারবা। দেখো এদের হৃদযন্ত্রের অবস্থান কোথায়, পিঠে। আমাদের কোথায়, আমাদের হচ্ছে বুকে বা সামনে। কর্ডেটের ক্ষেত্রে হচ্ছে বুকে বা সামনে, এদের ক্ষেত্রে হৃদযন্ত্র হচ্ছে পৃষ্ঠদেশে। এদের রক্তের হিমোগ্লোবিন কোথায় থাকে, থাকে হচ্ছে রক্তরসে। আমাদের ক্ষেত্রে কোথায় থাকে, আরবিসিতে বা লোহিত রক্তকণিকায়। এদের হেপাটিক পোর্টাল তন্ত্র থাকে না, আমাদের ক্ষেত্রে হেপাটিক পোর্টাল তন্ত্র থাকবে। এদের ত্বক থেকে চোখের উদ্ভব ঘটে, আমাদের মস্তিষ্ক থেকে চোখের উদ্ভব ঘটে। সো এই পৃষ্ঠাতে তুমি নন কর্ডেটার বৈশিষ্ট্য পাচ্ছ, খুবই খুবই ইম্পর্টেন্ট। নন কর্ডেটার বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলবা, খুবই ইজি, তুমি রিডিং পড়লেই মনে থাকবে। আবার 10 পৃষ্ঠা পরে তুমি কর্ডেটার বৈশিষ্ট্য পাবা। তো তখন তুমি কর্ডেটার বৈশিষ্ট্য পড়ে ফেলবা। এরপর দেখবা কয়েক পৃষ্ঠা পরে পার্থক্যের আবার একটা ছক আছে, কর্ডাটা নন কর্ডাটা পার্থক্যের ছক, যেটা আমি অলরেডি তোমাকে বলেই দিলাম কিন্তু। সো দেখো এই টপিকটা 3বার তোমার বইয়ে লেখা আছে ইনডিরেক্টলি, একবার কর্ডাটার বৈশিষ্ট্য, একবার নন কর্ডাটার বৈশিষ্ট্য, একবার কর্ডাটা নন কর্ডাটার পার্থক্যের ছক। সো এই টপিকটা খুব ভালো মতো পড়তে হবে। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি পড়েই ফেলছি যে এদের নটোকর্ড অনুপস্থিত, আমাদের নটোকর্ড থাকে। এদের ফুলকারন্ধ্র নেই, আমাদের ফুলকারন্ধ্র থাকে। এদের ক্ষেত্রে লেজ থাকে না, আমাদের ক্ষেত্রে লেজ থাকবে। এদের হৃদযন্ত্র পিঠে বা পৃষ্ঠদেশে, আর আমাদের হৃদযন্ত্র কোথায়, হার্ট কোথায়, আমাদের বুকে, তাই না, সবাই জানি এটা। এদের ক্ষেত্রে হিমোগ্লোবিন থাকে প্লাজমা বা রক্তরসে, আমাদের ক্ষেত্রে কই থাকে, লোহিত রক্তকণিকায়। এদের ত্বক থেকে চোখ সৃষ্টি হয়, আমাদের মস্তিষ্ক থেকে চোখ সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু আমাদের পড়া শেষ। আর ওই যে একটু আগে তোমাদেরকে সিলোমের ভাগ পড়ালাম আমি, যে দেখো এই যে সিলোমবিহীন প্রাণী বা অ্যাসিলোমেট কোনটা, প্লাটিহেলমিনথেস। এই যে অপ্রকৃত সিলোম যুক্ত বা সিউডোসিলোমেট কোনটা, নেমাটোডা। আর 5 থেকে সবাই কি, 5 থেকে 9 পর্যন্ত সবাই হচ্ছে ইউসিলোমেট। তাহলে অনেকেই জিজ্ঞেস করেছিল কমেন্ট সেকশনে, কেউ কেউ বলছিল আপু 1 2 কি হবে। দেখো আজমল স্যারের নতুন বই 1 2 কে লেখা আছে নিম্ন শ্রেণীর প্রাণী। নিম্ন শ্রেণীর প্রাণী, এটাই বললাম যে এই টপিকটা তোমাদের বই অলরেডি দেয়া আছে। আচ্ছা, এরপর চলে আসে আমরা যেখানে পড়ছিলাম, সেটা হচ্ছে পরিফেরা। তাহলে পরিফেরা থেকে কি পড়তে হবে, প্রত্যেকটা পর্ব থেকে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা পর্বের অপর নাম। পরিফেরার অপর নাম কি, নিডারিয়া প্লাটিহেলমিনথেসের অপর নাম কি, প্রত্যেকটা পর্বের অপর নাম খুব ভালো মতো ঝাড়া মুখস্থ করতে হবে। এই যে দেখো অপর নাম দেয়া আছে, পরিফেরার অপর নাম হচ্ছে ছিদ্রাল প্রাণী। এরপর একটা সালের কথা লেখা আছে, তাই না, 1836 সালে রবার্ট গ্র্যান্ট কি মানে পরিফেরা আবিষ্কার করে। এটা কি পড়বো নাকি পড়বো না? অবশ্যই সালের কথা তুমি যদি পড়ো দেখবা এখন খুব ভালো মনে আছে, 30 দিন পর ওটা তুমি খেয়ে ফেলবা। তো সংখ্যাতাত্ত্বিক জিনিস বায়োলজিতে
আসেই না। তুমি যখন বিগত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যালোচনা করবা, দেখবা সংখ্যাতাত্ত্বিক জিনিস ভর্তি পরীক্ষায় আসে না বললেই চলে, খুবই 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 কম আসে। তো সালের নাম মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, এটা খুবই আনইম্পর্টেন্ট একটা তথ্য। কোন বিজ্ঞানী আবিষ্কার করছে এটা পড়তে চাইলে পড়তে পারো। সংক্ষিপ্ত পরিচিতির মধ্যে লেখা আছে এদের অপর নাম ছিদ্রাল প্রাণী স্পঞ্জ, আমাদের অলরেডি পড়ানো শেষ। আর কি পড়তে হবে? আর পড়তে হবে বৈশিষ্ট্য, খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। তুমি তোমার নিজেরা ভুলে যাও, কোনো সমস্যা নাই, বাট বৈশিষ্ট্য ভুল করা যাবে না। বৈশিষ্ট্য 100% ইম্পর্টেন্ট। এখানে 10টা বৈশিষ্ট্য দেওয়া আছে, 10টা বৈশিষ্ট্য আমরা পড়ে ফেলবো একটা সিঙ্গেল লাইন থেকে। লাইনটা তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি। সো পরিফেরার জন্য তুমি যদি জাস্ট এই একটা লাইন মনে রাখো যে নীলপরি কেন স্বপ্নে আসলো, এই একটা লাইন দিয়েই তোমার পরিফেরার সব কয়টা বৈশিষ্ট্যই মনে থাকবে, আর কখনোই তোমার ভুল হবে না। লাইনটা কি? সেটা হচ্ছে নীলপরি কেন স্বপ্নে আসলো। নীলতে নিশ্চল, নালীতন্ত্র, পরিতে হচ্ছে পোর বা ছিদ্র, ছিদ্রগুলোর নাম হচ্ছে অস্টিয়া, কেনতে কোয়ানোসাইট, আলিম স্যারের বইয়ে লেখা আছে কলার কোষও থাকে। স্বপ্ন দিয়ে অনেক কিছু হয়, স্পঞ্জ, স্পঞ্জোসিল, স্পিকিউল, আর আসলোতে হচ্ছে অস্কুলাম, আসলোতে আবার হয় হচ্ছে অস্টিয়া, আসলোতে অস্টিয়াও হয়। আর পরিফেরের একটা লার্ভা দশা থাকে, মানে বাচ্চা কাল আর কি। সেই লার্ভা দশার নাম কি? সেই লার্ভা দশার নাম হচ্ছে আতে অ্যামফিব্লাস্টুলা, বা প দিয়ে হচ্ছে প্যারেনকাইমুলা। আর একটু পর তো তোমার এই ছন্দ মনে থাকবে যে নীলপরি কেন স্বপ্নে আসলো। বাট এই চ্যাপ্টার লাস্টের দিকে যেতে যেতে 30-40 মিনিট পর দেখা যাবে তোমার ছন্দ মনে আছে, বাট ছন্দটা কার ছিল সেটা তুমি খেয়ে ফেলছো, যেটা হয় আর কি চ্যাপ্টার পড়তে। যে আমারও হতো, নীলপরি কেন স্বপ্নে আসলো এটা আমার মনে থাকতো, বাট এটা কার ছন্দ সেটা মনে থাকতো না। তো তোমাদের জন্য পরি দিয়ে কি হবে? পরি দিয়ে হবে হচ্ছে পরিফেরা, ঠিক আছে? তো নীলপরি কার ছন্দ? পরি হচ্ছে পরিফেরার ছন্দ। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের পড়া শেষ, এটা আমাদের পড়া শেষ। চলে আসি আমরা পরেরটা। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের পরিফেরা পড়া শেষ। চলে আসবো আমরা নিডারিয়া। নিডারিয়া থেকে আনন্দের সংবাদ হচ্ছে নিডারিয়া তোমার অলরেডি পড়া আছে। নিডারিয়া তুমি আগেই পড়ে ফেলছো। নিডারিয়া তুমি কখন পড়ে ফেলেছো? যখন তুমি হাইড্রা পড়েছিলে, তাই না? সো হাইড্রা তুমি পরীক্ষার জন্য অলরেডি পড়ে ফেলছো। হাইড্রা যা কিছু বৈশিষ্ট্য সবই কার বৈশিষ্ট্য? নিডারিয়ার বৈশিষ্ট্য। এই যে তুমি হাইড্রাতে পড়ে আসছো যে হাইড্রার কি থাকে, কোর্সিকা। হাইড্রা কি থাকবে? হাইড্রাতে কতগুলো কোর্সিকা থাকে। হাইড্রাতে কি থাকে? হাইড্রাতে নিডোসাইট থাকে, তারপর হচ্ছে এদের নিডোব্লাস্ট থাকে, তারপর এদের যা কিছু এরা দ্বিস্তরী প্রাণী, সবকিছুই হচ্ছে তোমার নিডারিয়ার বৈশিষ্ট্য। তাহলে আলাদা করে আমাকে আর কি পড়তে হবে? আলাদা করে আমাকে নিডারিয়া থেকে 5টা ইম্পর্টেন্ট লাইন পড়তে হবে। সেই লাইনগুলো আমরা একটু পড়ে ফেলবো। দেখো, জেলিফিশ, তোমার ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে যে জেলিফিশ কোন পর্বের প্রাণী? নিডারিয়া নাকি প্লাটিহেলমিনথেস নাকি পরিফেরা? সো নিডারিয়া কোন পর্বের প্রাণী? জেলিফিশ কোন পর্বের প্রাণী? নিডারিয়া। আচ্ছা, দেখো নিডারিয়ার প্রাণীদেরকে কি বলা হয়? সমুদ্রের ফুল বলা হয়, বা ফ্লাওয়ার অফ দা সি বলা হয়। প্রবাল ও প্রবাল প্রাচীর কারা গঠন করে? নিডারিয়ানরা। প্রবাল ও প্রবাল প্রাচীরগুলোতে কত পার্সেন্ট জীব বসবাস করে? 25%। এদেরকে সমুদ্রের কি বলা হয়? রেইন ফরেস্ট বা বাড়ি বন বলা হয়। তাহলে এই 5টা ইনফরমেশন খুবই 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 ইম্পর্টেন্ট এবং খুব ভালো মতো পড়ে ফেলতে হবে। নিডারিয়া থেকে প্রশ্ন আসলে এই 5টা ইনফরমেশন থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তাহলে আবার রিপিট করে দেখো যারা মিস করে গেছো, সেটা হচ্ছে জেলিফিশ কোন পর্বের প্রাণী? নিডারিয়া। প্রবাল ও প্রবাল প্রাচীর কারা গঠন করে? নিডারিয়ানরা। কত পার্সেন্ট জীব গঠন করে? 25%। এদেরকে সমুদ্রের কি বলা হয়? সমুদ্রের ফুল বা ফ্লাওয়ার অফ দা সি বলা হয়। এবং এরা পৃথিবীর অন্যতম রত্ন ভান্ডার, তাই এদেরকে সমুদ্রের রেইন ফরেস্ট বা বাড়ি বন বলা হয়। সো নিডারিয়া থেকে তোমাকে আলাদা করে এই 5টা লাইন পড়তে হবে। নিডারিয়ার বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট, বাট অলরেডি তোমার সবই পড়া। দেখো, এই যে এরা ডিপ্লোব্লাস্টিক, এদের নিডোসাইট থাকে, নেমাটোসিস থাকে, কোষ থাকে, এই সবগুলাই কোর্সিকা থাকে, এগুলো সব তুমি কোথায় পড়ে আসছো? হাইড্রাতে। আর হাইড্রার যা কিছু বৈশিষ্ট্য সবই নিডারিয়ার বৈশিষ্ট্য। আলাদা করে জাস্ট তুমি এই আলাদা করে জাস্ট তোমাকে আচ্ছা আলাদা করে জাস্ট তোমাকে এই 3টা লাইন মনে রাখতে হবে। দেখো, আলাদা করে জাস্ট তুমি 3টা লাইন মনে রাখবা। সেটা হচ্ছে এদের পলিপ ও মেডুসা দশা থাকে, ঠিক আছে? আলাদা করে তুমি মনে রাখবা যে এদের পলিপ ও মেডুসা দশা থাকে, এদের প্লানুলা নামক লার্ভা দশা থাকে, আর 20 প্রজাতি সাধু প্রাণীর, বাকি সবাই সামুদ্রিক। এই লাইনটা মনে রাখতে হবে যে এই সিঙ্গেল পেজে কিন্তু তুমি 2টা সংখ্যার কথা পড়লা। একটু আগে পড়েছিলা 25% প্রবাল ও প্রবাল প্রাচীর গঠন করে, আর এখানে তুমি পড়ছো 20 প্রজাতি সাধু প্রাণীর। তো একটার সাথে আরেকটাকে প্যাচ বাঁধা বানা। নিডারিয়াতে তুমি 2টা সংখ্যার কথা পড়ছো, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 25। তো একজনের সাথে আরেকজনকে প্যাচ বাঁধাবো না। সবগুলা লাইন তোমার আগে থেকেই পড়া। জাস্ট তোমাকে 5টা লাইন পড়াইছি উপর থেকে। জেলিফিশ, প্রবাল প্রবাল প্রাচীর 25%, সমুদ্রের ফুল
ফ্লাওয়ার অফ দ্য সি, বাড়ি বন, এই কথাগুলো তোমাকে নতুন পড়াইছি, আর এই 6, 7, 8 নাম্বার পয়েন্টটা তুমি নতুন পড়ছো। তাহলে দেখো নিডারিয়া আমাদের অলরেডি পড়া শেষ, নিডারিয়া থেকে আর পড়ার কিচ্ছু নাই। চলে আসবো আমরা পরের পর্ব, সেটা হচ্ছে প্লাটিহেলমিনথেস। দেখো পরের পর্বে চলে আসি, সেটা হচ্ছে প্লাটিহেলমিনথেস। তার আগে নিডারিয়ার জন্য একটা ছন্দ দেয়া আছে। যদি কারো হাইড্রার বৈশিষ্ট্য মনে না থাকে, যাবো আমি তো হাইড্রার বৈশিষ্ট্য ভুলে গেছি, ঠিক আছে, পরীক্ষা শেষ হাইড্রার বৈশিষ্ট্য খেয়ে ফেলছি পরীক্ষার সাথে সাথে, তাদের জন্য একটা ছন্দ দেয়া আছে, সেটা হচ্ছে বানু এসে ডিম সিদ্ধ না পেয়ে মারা পড়লো। কি স্যাড একটা ব্যাপার নাকি, ডিম সিদ্ধ না খেয়ে একটা মানুষ মারা গেছে, চিন্তা করো অবস্থা। বানুতে কি বহুকোষী, এসেতে কি হবে অরিও, ডিমতে ডিপ্লোপ্লাস্টিক, সিদ্ধতে এদের কি থাকে সিলেন্টেরন থাকে, হাইড্রাতে পড়ে আসছো, নাতে এদের নেমাটোসিস থাকে, নিডোসাইট থাকে, পেয়ে মারা পড়লো পলি মেডুসা প্লানুলা, যেটা তোমার জন্য নিউ ইনফরমেশন। বাদ বাকি সবই তুমি আগে হাইড্রাতে পড়ে আসছো, স্টিল কেউ যদি ভুলে যাও হাইড্রার তথ্য, তার জন্য এটা দেয়া। আচ্ছা চলে আসি প্লাটিহেলমিনথেসে। প্লাটিহেলমিনথেস হচ্ছে আমাদের 3 নাম্বার পর্ব, নন কোয়াড্রাটার। এখন আমাদের প্রথম 2টা পড়া শেষ, চলে আসি 3 নাম্বারটাতে। প্লাটিহেলমিনথেসের পাশেই দেখো একটা পাতার ছবি দেয়া, তাই না? পাতার ছবিটা কেন দেয়া পুরা ভাইয়ারা বলো? পাতার ছবি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্লাটিহেলমিনথেস দেখতে আসলে পাতার মতো। তুমি যদি পাতার সাথে তুলনা করো তাহলে দেখবা প্লাটিহেলমিনথেসের অনেক বৈশিষ্ট্য তোমার এমনি মনে থাকবে। প্লাটিহেলমিনথেস হচ্ছে পাতার মতো, এই ইনফরমেশন দিয়ে তুমি প্লাটিহেলমিনথেসের কয়েকটা বৈশিষ্ট্য এমনি মনে রাখতে পারবা। কেমন, কিভাবে? দেখো পাতা কেমন দেখতে, উপরে নিচে চ্যাপ্টা না? প্লাটিহেলমিনথেস উপরে নিচে চ্যাপ্টা। পাতায় কিউটিকল থাকে, আমাদের বোটানির পড়া, এই যে দেখো পাতায় কিউটিকল থাকে, আমরা বোটানিতে পড়ে আসছি। প্লাটিহেলমিনথেসেও কি থাকবে? কিউটিকল থাকবে। পাতাকে তুমি যদি মাঝখান দিয়ে কাটো, এটা সমান 2 ভাগে ভাগ হবে, তার মানে পাতা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। সুন্দর একটা প্লাটিহেলমিনথেস। একেও তুমি যদি মাঝখান দিয়ে কাটো, এরাও সমান 2 ভাগে ভাগ হবে, তার মানে এরাও হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। বোটানিকে তোমরা পড়ে আসছো যে পাতায় প্যারেনকাইমা নামক কোষ থাকে, প্লাটিহেলমিনথেসেও প্যারেনকাইম বা মেজেনকাইম নামক কোষ থাকে। পাতায় দেখো একটা বোটা থাকে, প্লাটিহেলমিনথেসে বোটার মতো চোষক বা হুক থাকে, চোষক বা হুক থাকে। তাহলে দেখো সবগুলো বৈশিষ্ট্য পাতার মতো না? আমাদের কিন্তু সবগুলো বৈশিষ্ট্য পাতার মতো। দেখাই দিই বৈশিষ্ট্যগুলা। এই যে সবার ফার্স্টে কি পড়তে হবে? অপর নাম। প্লাটিহেলমিনথেসের অপর নাম হচ্ছে চ্যাপ্টা কৃমি, এই ইনফরমেশনটা পড়ে ফেলতে হবে। প্লাটিহেলমিনথেস কৃমি, তো অনেক রোগও সৃষ্টি করে, আলিম স্যারের বইয়ে লেখা আছে এটা সিস্টোসোমিয়াসিস নামক রোগ সৃষ্টি করে, মানে কৃমি জাতীয় রোগ সৃষ্টি করে আর কি। আচ্ছা তাহলে দেখো এই যেখান থেকে আমরা কি পড়ে ফেললাম, পাতার মতো, তাই না? তাহলে পাতার মতো এরা কেমন? পাতার মতো চাপা। পাতাকে যেমন 2 ভাগে ভাগ করা যায় দ্বিপার্শ্বীয় প্রতিসম, এরাও দ্বিপার্শ্বীয় প্রতিসম। দেখো এই যে এদের কিউটিকল থাকে, এদের ক্ষেত্রে কি থাকে? প্যারেনকাইম বা মেজেনকাইম নামক কোষ থাকে, এদের ক্ষেত্রে চোষক বা হুক থাকে। আর এদের ক্ষেত্রে এদের রেচনাঙ্গ কেমন? এদের রেচনাঙ্গে থাকে হচ্ছে শিখা কোষ থাকে। এই যে পাতা, এই পাতা থেকে আর কি মনে রাখা যায়? সুন্দর একটা ছবি দেয় নাকি? আমাদের সবারই মনে মনে ইচ্ছা করে যে একদিন পরীক্ষা শেষ হবে, পরীক্ষা শেষ হলে আমরা ঘুরতে যাব, পাহাড়ে ঘুরতে যাব বা গ্রামে ঘুরতে যাব, ক্যাম্প ফায়ারিং বা বন ফায়ারিং করবো, ক্যাম্প ফায়ারিং বা এরকম ইচ্ছা করে আর কি। সবার ক্ষেত্রে পূরণ হয় না, যাই হোক সেটা আলাদা হিসাব। বাট পরীক্ষার পরে অনেক বিরক্ত না আমরা পরীক্ষা দিতে দিতে? অলরেডি পরীক্ষা দিতেছি, সে পরীক্ষা আবার পিছাচ্ছে, আরো অনেক দেরিতে পরীক্ষা। সো এই পরীক্ষা দিতে দিতে আমাদের সবারই মনে হয় যে একসময় পরীক্ষা শেষ হলে ঘুরতে যাব, পাহাড়ে ক্যাম্প ফায়ারিং বা বন ফায়ারিং করবো, আগুন জ্বালায় আমরা সবাই ওইখানে। ক্যাম্প ফায়ারিং বন ফায়ারিং এ কি হয়? আশেপাশে পাহাড়ে গেলে সবাই আশেপাশে যা জ্বালানি আছে, পাতা খড়কুটা যা কিছু আছে সেটা দিয়ে আগুন ধরায় নাকি? এরপর কি করে? এরপর হচ্ছে ওই যে বন মুরগি পুরাই টুরাই খাওয়া দাওয়া করে, বুঝতেই পারতেছো। অথবা শীতকালেও কি করে? শীতকালেও গ্রামের মানুষরা যখন অনেক ঠান্ডা পড়ে তখন পাতা খড়কুটো যা কিছু আছে সেটা দিয়ে আগুন ধরায়। তো এই যে পাতাতে আগুন ধরালো, পাতা থেকে কি বের হয় তখন? শিখা। আগুনের শিখা বের হয়েছে না? পাতায়, এই যে পাতায় কাঠে আগুন ধরাইছে, দেখো আগুনের শিখা বের হয়েছে। তাহলে এই যে শিখা কোষ কার বৈশিষ্ট্য? প্লাটিহেলমিনথেস। তো এই পুরা স্টোরিটা বলার উদ্দেশ্য হচ্ছে তোমাকে মনে রাখানো যে প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য হচ্ছে শিখা কোষ, যাতে পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। আমি জানি না শিখা কোষ কার বৈশিষ্ট্য, স্টিল তোমরা অনেকেই ভুল করো, তোমরা অনেকেই নেমাটোড দাগাই ফেলো, অনেকেই মলাস্কা দাগাই ফেলো। তো এখন থেকে আর ভুল করবা না, মনে রাখবা যে পাতায় আগুন ধরাইলে কি বাহির হয়? শিখা বের হয়। অবভিয়াসলি তুমি যখন পাতার সাথে প্লাটিহেলমিনথেসের মিল আছে, পাতার বৈশিষ্ট্যগুলা সব প্লাটিহেলমিনথেসের মতো, তাহলে শিখা কোষ কার বৈশিষ্ট্য হবে? প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য। ঠিক আছে, প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য। স্টিল যারা ভুলে যাচ্ছে, যাদের ছন্দ লাগবে, যারা ছন্দ ছাড়া মনে রাখতে পারবা, ছন্দ ছাড়া মনে থাকলে, যাদের ছন্দ লাগবে, দেখো তোমাদের জন্য একটা ছন্দ দেয়া আছে, এটা হচ্ছে শিখা আপা চোর। তো
তো শিখাতে কি হবে, শিখা কোষ প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য। আতে হচ্ছে প্লাটিহেলমিনথেস অ্যাসিলোমেট, তুমি আগেই পড়ে আসছো। পাতে হচ্ছে এদের প্যারেনকাইমা কোষ থাকে, আর চড়তে হচ্ছে চোষক বা হুক। আচ্ছা, তাহলে দেখো এটা দিয়ে আমাদের অলরেডি প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য পড়া শেষ। এরপর চলে আসবো আমরা নেমাটোডা। নেমাটোডা থেকে কি পড়তে হবে, আগের মতোই নেমাটোডার অপর নাম পড়ে ফেলতে হবে। নেমাটোডার অপর নাম কি, দেখো নেমাটোডার অপর নাম হচ্ছে গোল কৃমি, বা একটু নিচেই কি দেয়া আছে, গোল কৃমি, বা একটু নিচে দেয়া আছে সুতা কৃমি। ঠিক আছে, সুতা কৃমি বা গোল কৃমি। এবং নেমাটোডের কতগুলা বৈশিষ্ট্য আছে, নেমাটোডের বৈশিষ্ট্যগুলা পড়ে ফেলতে হবে। নেমাটোডের ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলা কি কি দেখো। নেমাটোডের ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে তোমার 5, 6 এবং 8 নাম্বার বৈশিষ্ট্য খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো 5 নাম্বার কি আছে, এদের নলের ভেতর নলের মতো গঠন দেখা যায়, এদের মুখছিদ্র বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ থাকে, এবং এদের ক্ষেত্রে কি থাকে, যৌন দ্বিরূপতা বিদ্যমান। এই 3টা লাইন খুবই খুবই ইম্পর্টেন্ট, কোনোভাবেই ভুল করা যাবে না। এই 3টা লাইন থেকে অনেক অনেক বেশি প্রশ্ন চলে আসে। তো তোমাকে দেখো ভর্তি পরীক্ষায় কিংবা যে কোনো ভর্তি পরীক্ষা কিংবা এখানে বায়োমেনের এক্সামে প্রশ্ন করবে যে নলের ভেতর নলের মতো গঠন কাদের ক্ষেত্রে দেখা যায়। বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ কাদের থাকে, নেমাটোডদের। যৌন দ্বিরূপতা কোথায় বিদ্যমান, নেমাটোডদের। যৌন দ্বিরূপতা মানে কি, মানে হচ্ছে ছেলে এবং মেয়ে আলাদা। সো নেমাটোডদের ক্ষেত্রে ছেলে সুতাকৃমি এবং মেয়ে সুতাকৃমি আলাদা। এর আগে তুমি যখন পড়ে আসছো বাকিদেরকে, তাদের কিন্তু একই বডিতে একই দেহে স্ত্রী এবং পুং জননতন্ত্র ছিল, কিন্তু নেমাটোডের ক্ষেত্রে পুং জননতন্ত্র স্ত্রী জননতন্ত্র কিন্তু ভিন্ন ভিন্ন বডিতে থাকে। তাহলে চলে আসি, দেখো আমরা আর কি পড়বো। আর আমাদের বাদবাকি যা কিছু বৈশিষ্ট্য, আমাদের অলরেডি যা বৈশিষ্ট্য সেটা আমাদের একটা ছন্দ দিয়ে আমরা পড়ে ফেলবো। আচ্ছা, দেখো ইলা দেখতে সুন্দর ও কিউট, এই ছন্দ দিয়ে আমরা নেমাটোডের বৈশিষ্ট্য মনে রাখতে পারি। ইলা দেখতে সুন্দর ও কিউট, ইলাতে কি হবে, ইলাতে হবে হচ্ছে ইলাস্টিন, দেখতে দিয়ে যৌন দ্বিরূপতা, সুন্দর দিয়ে এরা হচ্ছে সিউডোসিলোমেট, তুমি আগেই পড়ে আসছো তাই না। ওতে হচ্ছে অখণ্ডকায়িত, আর কিউট দিয়ে হচ্ছে এদের কিউটিকল থাকে। তাহলে ইলা দেখতে সুন্দর ও কিউট, এটা দিয়ে আমরা নেমাটোডের সবগুলো বৈশিষ্ট্য পড়ে ফেলতে পারি। এবং এদের অপর নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে গোলকৃমি বা সুতাকৃমি। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো টপিক বুঝতে সমস্যা আছে কিনা একটু বলে ফেলো, না হলে দেখো একটা প্রশ্ন করছি, প্রশ্নটা ঝটপট আনসার দিয়ে ফেলি। আচ্ছা আচ্ছা, অলরেডি অনেকেই আনসার দিয়ে ফেলছি। তাহলে শিখাকোষ কোন প্রাণীর বৈশিষ্ট্য, কি পড়লাম আমরা, শিখাকোষ কোথায় পাই আমরা, প্লাটিহেলমিনথেস নাকি। আর প্লাটিহেলমিনথেসের অপর নাম কি ছিল, কি ছিল প্লাটিহেলমিনথেসের অপর নাম, চ্যাপ্টাকৃমি, তাই না। তাহলে দেখো এটা আমাদের শেষ। আমরা চলে আসবো হচ্ছে মলাস্কা। মলাস্কার অপর নামটা একটু ডিফিকাল্ট, আমার বেলায় এখান থেকে প্রশ্ন আসছিল, আমি মলাস্কার অপর নাম দেখিই নাই। মলাস্কার অপর নামটা আমি বাই চান্স মিস করে গিয়েছিলাম। তো আমার মতো যারা দেখো না আর কি আশেপাশে কি আছে না আছে, তারা একটু খেয়াল করে দেখবা। এটা আমি ভুল করছি জন্য আমার সবসময় মনে থাকে যে মলাস্কার অপর নাম হচ্ছে কম্বোজ প্রাণী। তাহলে মলাস্কার অপর নাম পড়ে ফেলতে হবে। মলাস্কা থেকে আরেকটা খুবই ইম্পর্টেন্ট লাইন আছে, সেটা হচ্ছে মলাস্কা হচ্ছে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। তাহলে মলাস্কা থেকে অপর নাম পড়ে ফেললাম, সেটা হচ্ছে কম্বোজ প্রাণী, এবং মলাস্কা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। এরপর চলে আসবো আমরা মলাস্কার অনেকগুলা বৈশিষ্ট্য খুবই 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 ইম্পর্টেন্ট। মলাস্কার বৈশিষ্ট্য আমাদেরকে পড়ে ফেলতে হবে, এবং বৈশিষ্ট্য মনে রাখার জন্য আমরা একটা লাইন শিখে ফেলবো, সেটা হচ্ছে মেন্টাল হিমো রেডিও শুনে। মেন্টাল হিমো রেডিও শুনে, মেন্টালতে কি হবে দেখো, মেন্টালতে হবে হচ্ছে এদের মেন্টল থাকে, হিমোতে হবে এদের হিমোসিল থাকে, হিমোসায়ানিন থাকে। রেডিওতে কি হবে, এদের র্যাডুলা বা রেতিজিহ্বা থাকে। তাহলে মলাস্কা থেকে আমরা কি কি পড়ে ফেললাম, মলাস্কা থেকে আমরা পড়ে ফেললাম মলাস্কার অপর নাম হচ্ছে কম্বোজ প্রাণী। মলাস্কা হচ্ছে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। মলাস্কার বৈশিষ্ট্য মনে রাখার জন্য আমরা পড়ে ফেললাম মেন্টাল হিমো রেডিও শুনে। মেন্টালতে এদের মেন্টল থাকে, হিমোতে এদের হিমোসিল থাকে, হিমোসায়ানিন থাকে, রেডিওতে এদের র্যাডুলা বা রেতিজিহ্বা থাকে। তাহলে এর সাথে সাথে আমাদের মলাস্কা পড়া শেষ। চলে আসবো আমরা পরের পর্ব। পরের পর্বের নাম কি, পরের পর্বের নাম হচ্ছে অ্যানিলিডা। অ্যানিলিডের অপর নাম কি, অ্যানিলিডের অপর নাম হচ্ছে অঙ্গুরিমাল। অঙ্গুরিমাল মানে এখন কি, অঙ্গুরিমাল মানে হচ্ছে আংটির মতো। ঠিক আছে, অঙ্গুরিমাল মানে হচ্ছে আংটির মতো। আংটির মতো অসংখ্য খণ্ড 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 নিয়ে এক একটা অ্যানিলিডা পর্বের প্রাণী তৈরি। এজন্য এদের মধ্যে এই যে দেখো ছোট আংটি,
তাহলে আমরা এদের এদের অসংখ্য ছোট ছোট খণ্ড, আংটির মতো অনেকগুলো খণ্ড নিয়ে এক একটা অ্যানিলিড পর্বের প্রাণী তৈরি। তাহলে তুমি চিত্র থেকে দেখেই বুঝতে পারতেছো যে এদের মধ্যে কি থাকে, এদের মধ্যে খণ্ডকায়ন থাকে, প্রকৃত খণ্ডকায়ন থাকে, তাই না? অনেকগুলো খণ্ড 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 নিয়ে তৈরি, তার মানে এদের মধ্যে কি থাকে, প্রকৃত খণ্ডকায়ন থাকে। তাহলে আমার এদের অপর নাম পড়া শেষ। অ্যানিলিডার অপর নাম অঙ্গুরিমাল। চলে আসবো আমরা অ্যানিলিডার বৈশিষ্ট্য। তো অ্যানিলিডার বৈশিষ্ট্য মনে রাখার জন্য আমরা পড়ে ফেলবো পবন কথাটা। এই যে দেখো, পথে কি থাকবে, পথে প্রকৃত খণ্ডকায়ন, চিত্র দেয়া, চিত্র দিয়েই দেখা যাচ্ছে যে চিত্রতে দেখা এদের অসংখ্য খণ্ড 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 দেখতে না, তার মানে চিত্রতে কি বোঝা যায়। তোমাকে সবকিছু হুবহু মুখস্থ করার দরকার নাই, তুমি জাস্ট একটু মাথা খাটায় পড়বা। তুমি যদি একটু মাথা খাটাও তাহলে কিন্তু তুমি বের করে ফেলতে পারবা যে তুমি তো দেখছো কেঁচো বা যোগ তো দেখছো, কেঁচো বা যোগ দেখতে কেমন হয়, এই যে এরকম অসংখ্য খণ্ড খণ্ড খণ্ড, তার মানে অবশ্যই এদের দেহে অসংখ্য কি থাকবে, প্রকৃত খণ্ডকায়ন। এদের রক্ত সংবহন তন্ত্র কেমন হবে, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। আর নতে এদের নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকবে। আর আরেকটা লাইন হচ্ছে এদের প্রকোফোর নামক লার্ভা দশা থাকে। ঠিক আছে, তুমি কোথায় পড়ছিলা যে প্লানুলা নামক লার্ভা দশা থাকে, কোথায় পড়েছিলা যে প্যারেনকাইমুলা লার্ভা দশা থাকে? পরিফেরার সময় আমরা পড়েছিলাম এদের অ্যাম্ফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা নামক লার্ভা দশা থাকে। আবার যখন আমরা নিডারিয়া পড়লাম তখন তুমি পড়লা প্লানুলা নামক লার্ভা দশা থাকে। এখানে আবার তুমি পড়তেছো যে ট্রোকোফোর নামক লার্ভা দশা থাকে। সো ইনফরমেশন গুলা মিক্স আপ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এজন্য অবশ্যই তুমি এই চ্যাপ্টার পড়ার সময় কি করবা, সবগুলা মানে সিঙ্গেল টাইপের ইনফরমেশন একটা পেজে লিখে ফেলবা। যখন তুমি সবগুলা পর্বের লার্ভা দশা একসাথে লিখে ফেলবা, একসাথে রিভিশন দিবা। সবগুলা পর্বের রেচনাঙ্গ একসাথে লিখে ফেলবা, একসাথে রিভিশন দিবা। তাহলে দেখবা তোমার আর কখনো প্যাচ বাঁধবে না। যেমন একটু আগে আমরা কি পড়েছিলাম, প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেসের রেচনাঙ্গের নাম কি ছিল, শিখা কোষ। আমি বারবার বলেছিলাম পাতায় আগুন ধরালে আমরা কি পাই, শিখা পাই। তাহলে প্লাটিহেলমিনথেসের রেচনাঙ্গের নাম হচ্ছে শিখা কোষ। আবার অ্যানিলিডার রেচনাঙ্গের নাম কি, নেফ্রিডিয়া। তাহলে ইনফরমেশন যাতে তোমার প্যাচ না বাদে তুমি একটা সিঙ্গেল পৃষ্ঠায় লিখে ফেলবা। তাহলে দেখো এর সাথে সাথে আমাদের অ্যানিলিডার বৈশিষ্ট্য পড়া শেষ। চলে আসে আমরা আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা থেকে কি পড়তে হবে, আর্থ্রোপোডা থেকেও আনন্দের সংবাদ হচ্ছে আর্থ্রোপোডার অলরেডি সব বৈশিষ্ট্যই তোমার পড়া শেষ। কোথায় পড়ে আসছে আর্থ্রোপোডার বৈশিষ্ট্যগুলা, কোথায় পড়ে আসছে, ঘাসফড়িং এ। এই যে তুমি ঘাসফড়িং এ পড়েছিলা যে ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী থাকে, হিমোসিল থাকে, মালপিজিয়ান নালিকা থাকে, ঘাসফড়িং এর অ্যান্টেনা থাকে, এগুলো সবই কার বৈশিষ্ট্য হবে, আর্থ্রোপোডার বৈশিষ্ট্য। তাহলে আর্থ্রোপোডা থেকে আমাকে আর কি পড়তে হবে, দেখো আর্থ্রোপোডা থেকে তোমাকে জাস্ট আর দুইটা লাইন পড়তে হবে। এক হচ্ছে আর্থ্রোপোডার অপর নাম সন্ধিপদী প্রাণী। আর্থ্রোপোডা হচ্ছে প্রাণী জগতের বৃহত্তম পর্ব। ঠিক আছে, প্রাণী জগতের বৃহত্তম পর্ব হচ্ছে কোনটা, আর্থ্রোপোডা। আর দ্বিতীয় বৃহত্তম পর্ব আমরা কোনটা পড়ে আসছিলাম, একটু আগেই কিন্তু আমরা দ্বিতীয় বৃহত্তম পর্ব পড়ে আসছি, সেটা হচ্ছে মলাস্কা। তাহলে সন্ধিপদী প্রাণী হচ্ছে আর্থ্রোপোডার অপর নাম, আর্থ্রোপোডা হচ্ছে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। আর বৈশিষ্ট্য কিন্তু তোমার অলরেডি পড়া। কোথায় পড়ে আসছো, দেখো এই যে ঘাসফড়িং এ পড়ে আসছো, ঘাসফড়িং এ পড়ে আসছো। দেখো এই যে এদের পুঞ্জাক্ষী থাকে, কাইটিন থাকে, হিমোসিল থাকে, এদের অ্যান্টেনা থাকে, মুখপাঙ্গ থাকে, মালপিজিয়ান নালিকা থাকে, সবই তুমি পড়ে আসছো। কোথায় পড়ে আসছি আমরা, ঘাসফড়িং এ। ঘাসফড়িং এর যা কিছু বৈশিষ্ট্য সবই আর্থ্রোপোডার বৈশিষ্ট্য। আর যদি কারো মনে হয় আপু আমি তো ভুলে গেছি ঘাসফড়িং এর বৈশিষ্ট্য, সো ঘাসফড়িং এর বৈশিষ্ট্য ভুলে যেয়ে থাকলেও সমস্যা নাই। আর্থ্রোপোডার জন্য তোমাকে অলরেডি একটা লাইন লিখে দেওয়া আছে, সেটা হচ্ছে বিপ্রর টাকা পয়সা মালপানি দেখে সুন্দরীরা হামি কাটে। দ্বীপ্রতে কি হবে, দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসম, টাকা দিয়ে ট্যাগমাটা, পয়সাতে হচ্ছে এদের পুঞ্জাক্ষী থাকে, মালপানিতে এদের মালপিজিয়ান নালিকা। সুন্দরী, সুন্দরী দিয়ে কিচ্ছু নাই, রাতে হচ্ছে এদের রূপান্তর ঘটে, এদের হিমোসিল থাকে, কাইটিন নামক বই কঙ্কাল থাকে। তাহলে এই সিঙ্গেল একটা লাইন দিয়ে তুমি কিন্তু আর্থ্রোপোডার সবগুলো বৈশিষ্ট্যই মনে রাখতে পারো। তাহলে আর্থ্রোপোডার বৈশিষ্ট্য আমাদের অলরেডি পড়া শেষ। আমাদের আর একটা নন কর্ডাটা বাকি আছে, সেটা হচ্ছে একাইনোডার্মাটা। তার আগে চলে আসি আমরা দুইটা প্রশ্নের একটু আনসার দিয়ে ফেলি। যাদের কোনো কোশ্চেন আছে করে ফেলো, আর আদারওয়াইজ একটু ঝটপট বলে ফেলি দেখি বৃহত্তম পর্ব নামে কোনটা পরিচিত। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে আপু লার্ভা দশা কি ইম্পর্টেন্ট? হ্যাঁ, লার্ভা দশা ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন যে লার্ভা দশাগুলোর নাম আমি পড়ালাম ফার্স্টেই, পরিফেরা লার্ভা দশার নাম পড়াইছি, তারপর নিডারিয়া লার্ভা দশার নাম পড়াইছি, প্ল্যানুলা,
তারপরে এই চ্যানেলের লার্ভাদশার নাম পড়ালাম, ট্রোকোফোর, এই লার্ভাদশাগুলোর নাম খুবই ইম্পর্টেন্ট। 3 জনের লার্ভাদশার নাম সবগুলোই ইম্পর্টেন্ট, যে 3 জনের কথা উল্লেখ করেছি তাদেরটা খুব মানে তাদেরটা বেশি ইম্পর্টেন্ট, বাট লার্ভাদশা সবগুলোই পড়া উচিত, কারণ বৈশিষ্ট্য তুমি কোনোটাই স্কিপ করতে পারবা না। প্রশ্ন আসলে বৈশিষ্ট্য থেকে আসে, বৈশিষ্ট্য স্কিপ করার সুযোগ নাই, তো তোমাকে সবগুলো বৈশিষ্ট্যই পড়তে হবে। তাহলে এটা সবাই আমরা পারি, তাই না? বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। নিচের কোনটা আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? দেখি আনসার করে ফেলে। নিচের কোনটা আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? আর্থ্রোপোডাতে কি থাকে? ঘাসফড়িংয়ে কি ছিল? ঘাসফড়িংয়ে কি তুমি কখনো র্যাডুলা, হিমালতন্ত্র, প্যারাপোডিয়া এগুলো কি পড়ে আসছো কিনা? আচ্ছা, একটু আনসার দিয়ে ফেলো। অলরেডি এখনো সবাই ফার্স্ট কোশ্চেনে আছো, পরের কোশ্চেনের আনসার দিয়ে ফেলি। হ্যাঁ, কারেক্ট আনসার বি, তাই না? কি পড়ে আসছে? হিমোসিল থাকে। তাহলে ঘাসফড়িংয়ে হিমোসিল থাকে, তাহলে আর্থ্রোপোডার বৈশিষ্ট্য কোনটা হবে? হিমোসিল হবে। আচ্ছা, এরপর আমাদের লাস্ট পর্বটা, সেটা হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটার বৈশিষ্ট্য দেখো। একাইনোডার্মাটা দেখতে কেমন? মাছের মতো, তাই না? তারা মাছের মতো। তারা মাছ, তারা তারা দেখতে তো 5টা ভাগ। তো একাইনোডার্মাটারও কিন্তু ম্যাক্সিমাম টাইমে 5টাই ভাগ 5 ভাগে ভাগ করা যায় বা পঞ্চরীয় প্রতিসম হয়। একাইনোডার্মাটার অপর নাম হচ্ছে কন্টকত্বক প্রাণী। একাইনোডার্মাটার অপর নাম হচ্ছে কন্টকত্বক প্রাণী। সবসময় একাইনোডার্মাটার বৈশিষ্ট্য পড়ার সময় তুমি প কথাটা মনে রাখবা। দেখবা যে একাইনোডার্মাটার বেশিরভাগ বৈশিষ্ট্যই হচ্ছে প দিয়ে। একাইনোডার্মাটার বেশিরভাগ বৈশিষ্ট্যই হচ্ছে প দিয়ে। পতে এদের পেডিসিলারি থাকে, পতে এরা পঞ্চ অরীয় প্রতিসম বা 5 ভাগে ভাগ করা যায়। 5 ভাগে তো ভাগ করা যাবে, তাই না? এই যে একটা তারা মাছ, এটা তুমি কয় ভাগে ভাগ করতে পারবা? কয়টা বাহু দেখো? 1 2 3 4 5, তাহলে 5 ভাগে ভাগ করা যায়। কিন্তু লার্ভা দশায় কিন্তু এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। তার মানে লার্ভা দশায় এদেরকে 2 ভাগে ভাগ করা যায়, মানে বাচ্চাকালে 2 ভাগে, বড় হইলে 5 ভাগে। এরা সবাই পানিতে থাকে, তাই সবাই সামুদ্রিক। ঠিক আছে? তাহলে তুমি যখন একাইনোডার্মাটা পড়বা, মনে রাখবা এদের সবগুলো বৈশিষ্ট্যই হচ্ছে প দিয়ে। তোমাকে আরেকবার দেখাই দিই, দেখো মেইন বই থেকে দেখাই দিই। এদের সব বৈশিষ্ট্যই হচ্ছে প দিয়ে। পতে কি হবে? পতে হবে এরা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম। পতে এদের পেডিসিলারি থাকে, পতে এদের 5টা অ্যাম্বুল্যাক্রাল খাদ থাকে, পতে এদের পানি সংবহন তন্ত্র থাকে, পতে এদের পতে পেরিহিমাল তন্ত্র থাকে। তাহলে দেখো এদের সব বৈশিষ্ট্যই প দিয়ে, জাস্ট একটা বৈশিষ্ট্য একটু আলাদা, সেটা হচ্ছে এদের এই যে পদ থাকে, নালিকা পদ থাকে। তাহলে এদের পদের নাম কি? নালিকা পদ। এই কথাটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে নালিকা পদ কাদের থাকে? নালিকা পদ থাকে একাইনোডার্মাটা। সব কথা প দিয়ে, জাস্ট অপর নাম হচ্ছে ক দিয়ে। অপর নাম হচ্ছে কন্টকত্বক প্রাণী, বাট বাদবাকি সব বৈশিষ্ট্যই দেখো প দিয়ে। এরা পঞ্চ অরীয় প্রতিসম, এদের পেডিসিলারি থাকে, 5টা অ্যাম্বুল্যাক্রাল খাদ থাকে, এদের হচ্ছে পানি সংবহন তন্ত্র থাকে, পেরিহিমাল তন্ত্র থাকে, এদের নালিকা পদ থাকে। ক্লিয়ার সবার কাছে? তাহলে এর সাথে সাথে আমাদের নন কর্ডাটা পড়া শেষ। আমাদের নন কর্ডাটা কিন্তু পড়া শেষ। তাহলে কোন পর্বের প্রাণীতে পানি সংবহন তন্ত্র দেখা যায়? কি পড়ে ফেললাম আমরা? কোন কোন পর্বের প্রাণীতে পানি সংবহন তন্ত্র দেখা যায়? আচ্ছা, সবাই আনসার দিচ্ছে অলরেডি। একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা। আচ্ছা, দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? সর্ববৃহত্তম পর্ব ছিল আর্থ্রোপোডা, তাহলে দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? সর্ববৃহত্তম আর্থ্রোপোডা, দ্বিতীয় বৃহত্তম কোনটা? দ্বিতীয় বৃহত্তম পর্ব সব এখন আগের কোশ্চিনে আছে। দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? মলাস্কা নাকি? আচ্ছা, একজন লিখছে আপু বৈজ্ঞানিক নামগুলো প্যাচ বাঁধে। বৈজ্ঞানিক নাম তো প্যাচ বাঁধারই জিনিস, তাই না? দেখো বৈজ্ঞানিক নাম খুব ইজি উপায়ে পড়াই দিব। আচ্ছা, চলে আসি দেখো করডাটা। বৈজ্ঞানিক নাম চলে আসি করডাটা। করডাটাতে কি কি পড়তে হবে? করডাটার বৈশিষ্ট্যগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। বাট অলরেডি করডাটার বৈশিষ্ট্য কিন্তু তোমার পড়া হয়ে গেছে। কখন পড়লাম? যখন আমরা নন করডাটার বৈশিষ্ট্য পড়লাম। নন করডাটার বৈশিষ্ট্য পড়ার সময় করডাটার বৈশিষ্ট্য পড়ে ফেলেছি না? কি বলেছিলাম? নন করডাটায় নটোকর্ড থাকে না। করডাটার ক্ষেত্রে কি থাকে? নটোকর্ড থাকে। নটোকর্ডটা কিসে রূপান্তরিত হয় এইটা একটু ডিটেইলস পড়তে হবে। দেখো, নন কর্ডাটায় নটোকর্ড থাকে না, বাট কর্ডাটা অবশ্যই নামই কর্ডাটা। তো কি থাকবে? আমাদের কর্ডাটা আমাদের নটোকর্ড থাকবে।
এটা কি দিয়ে রূপান্তরিত হবে? মেরুদণ্ড দিয়ে। আমাদের সবার পিঠে মেরুদণ্ড আছে, তাই না? তারপর দেখো স্নায়ুরজ্জু। স্নায়ুরজ্জু সম্মুখে কি তৈরি করে? মস্তিষ্ক আর পশ্চাতে সুষুম্না কাণ্ড। আচ্ছা, অ্যান্ডোস্টাইল নামে একটা গ্রন্থি থাকে যেটা পরবর্তীতে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। তারপর কি থাকে আমাদের আরো? আমাদের ক্ষেত্রে লেজ থাকে। আমাদের হৃৎপিণ্ড কোথায় থাকে? বুকে থাকে নাকি পিঠে থাকে? অবশ্যই বুকে থাকে। আমাদের হিমোগ্লোবিন কোথায় থাকে? লোহিত রক্তকণিকায় থাকে। এই পয়েন্টগুলোও পরে দেয়া আছে। তাহলে এই পয়েন্টগুলোও দেখো দেয়া আছে, চলে আসি এই যে। আচ্ছা দেখো এই যে আমাদের কি থাকে? আমাদের হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। আমাদের রক্ত সংবহন তন্ত্র কেমন? বদ্ধ। রক্ত সংবহন তন্ত্র কোথায় থাকে? হিমোগ্লোবিন থাকে হচ্ছে লোহিত কণিকায়। আমাদের হেপাটিক পোর্টাল তন্ত্র আছে যেটা নন কোয়াড্রাটার নাই। আমাদের হৃৎপিণ্ড কই থাকে? অঙ্কীয় দেশে বা বুকে। পার্শ্বপথ থাকে আমাদের, মানে হাত পা থাকে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো জাস্ট একটু পড়ে ফেলবো। অলরেডি যে কোনো একজনের পয়েন্ট মনে রাখবা, হয় কোয়াড্রাটার বৈশিষ্ট্য মনে রাখবা, নন কোয়াড্রাটার বৈশিষ্ট্য মনে রাখবা। কোয়াড্রাটা বা নন কোয়াড্রাটা যে কোনো একজনকে ঝাড়া মুখস্থ করবা, তাহলে উল্টাই দিলেই কি পাবা? আরেকজনের বৈশিষ্ট্য পাবা। তাহলে দেখো এটা আমাদের পড়া হয়ে গেছে। আমরা চলে আসব, একটা বক্স দেয়া আছে তোমাদের বইয়ে, এবং আনন্দের সংবাদ হচ্ছে এই বক্সের সমস্ত বৈশিষ্ট্যই তোমার পড়া শেষ। এতক্ষণ তুমি ক্লাসে যা পড়লা সবই কিন্তু এই বক্সে আছে। এই যে এই বক্সে দেখো, এই যে অস্টিয়া, কোয়ানোসাইট, স্পিকিউল, নিডোসাইট, সিলেন্টেরন, শিখাকোষ, সবই তুমি পড়ে ফেলছো না? সবই কিন্তু তোমার পড়া হয়ে গেছে। দেখো বক্সের সমস্ত বৈশিষ্ট্যই তোমার অলরেডি পড়া ডান। তাহলে বক্স থেকে আর কি পড়তে হবে? বায়োমেনিয়ার জন্য তোমাকে বৈজ্ঞানিক নামে এত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নাই, বাট মেডিকেল ভর্তি পরীক্ষাতেও বলবো না যে এক্সাম্পল বা উদাহরণ খুব বেশি আসে, খুবই খুবই কম আসে। জাস্ট কমন কতগুলা বৈজ্ঞানিক নামই আসে। তো বৈজ্ঞানিক নাম একদম ঝাড়া মুখস্থ করার কোনো দরকার নাই। বৈজ্ঞানিক নাম থেকে তুমি বিগত বছরের কোশ্চেন দেখলেই বুঝবা যে বৈজ্ঞানিক নাম খুব একটা আসে না। দেখা গেছে 4-5 বছর পর পর খুবই কমন একটা দুইটা বৈজ্ঞানিক নাম আসে। বাট বৈজ্ঞানিক নাম পড়তে 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 তুমি একদম ঝাড়া মুখস্থ করতে করতে যদি এইটা ভুলে যাও যে পরিফেরার অপর নাম স্পঞ্জ বা ছিদ্রাল প্রাণী, তাইলে কপালে দুঃখ আছে। বৈশিষ্ট্য কোনোভাবে স্কিপ করা যাবে না, বাট বৈজ্ঞানিক নাম পরীক্ষায় আসে না বললেই চলে। তো বৈজ্ঞানিক নাম এত মনোযোগ দিয়ে পড়ার কিছু নাই। দেখবো বৈজ্ঞানিক নামও ইজি। এই যে পরিফেরার অপর নাম স্পঞ্জ, তো বৈজ্ঞানিক নামের মধ্যে দেখবো স্পঞ্জ স্পঞ্জ কথা আছে, এই যে স্পঞ্জ। তারপর দেখো এই যে কলম মানে পেন, জেলিফিশের বৈজ্ঞানিক নাম অরিলিয়া, এটা আলাদা করে মনে রাখতে হবে। ঠিক আছে, এরকম খুবই সুপারফিশিয়াল কতগুলো বৈজ্ঞানিক নাম লাগে, বাট বৈজ্ঞানিক নাম বলবো তোমাদের এত ইম্পর্টেন্ট কিছু না। জাস্ট কয়েকটা বৈজ্ঞানিক নামই লাগে, সেই কয়টা পড়লেই হবে। সো বক্সের বৈজ্ঞানিক নামগুলো পড়লেই হবে, ভেতরের বৈজ্ঞানিক নামগুলো পড়ার কোনো দরকার নাই। বইয়ের ভিতরে হাজার হাজার বৈজ্ঞানিক নাম, কখনোই প্রশ্ন আসে না, সেগুলো পড়ে মাথা নষ্ট করার কোনো দরকার নাই। বক্সে জাস্ট কতগুলো বৈজ্ঞানিক নাম চোখে পড়ে বেশি, এগুলো পড়লেই এনাফ। চলে আসবো এবার আমরা আমাদের পুরা ক্লাসের লাস্ট সেগমেন্টে, সেটা হচ্ছে কর্ডাটার ক্লাসিফিকেশন। কর্ডাটার ক্লাসিফিকেশন থেকে কি পড়তে হবে? দেখো কর্ডাটাকে আবার, যেহেতু আমরা কর্ডেট, সো কর্ডাটা নিয়ে অবশ্যই ডিটেইলস জানতে হবে। এতক্ষণ তো তুমি নন কর্ডাটা নিয়ে পড়ছো, তাদের বৈশিষ্ট্য পড়লেই এনাফ ছিল। সো পরিফেরা নিটেরিয়া যখন তুমি পড়ছো, ওরা নন কর্ডেট ছিল, ওদের বৈশিষ্ট্য পড়লেই এনাফ। বাট কর্ডেটের ক্ষেত্রে তুমি কি পড়বা? যেহেতু আমরা কর্ডেট, সো কর্ডেট নিয়ে ডিটেইলস জানতে হবে। তাই কর্ডেটকে আমরা তো কি পড়বো? কর্ডেটকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। দেখো ইউরোকর্ডাটার মধ্যে আবার 3টা ভাগ আছে, অ্যাসিডিয়াশিয়া, থ্যালিয়াশিয়া, লার্ভাশিয়া। সেফালোকর্ডাটার কিন্তু কোনো ভাগ নাই। ভার্টিব্রাটার মধ্যে আবার 2টা ভাগ আছে, এক হচ্ছে সাইক্লোস্টোমাটা, এক হচ্ছে ন্যাথাস্টোমাটা। সাইক্লোস্টোমাটার মধ্যে এই যে মিক্সিনিপেট্রোমাইজনটিডা, এদের বৈশিষ্ট্যটা লাগে। ঠিক আছে, আবার এই যে অ্যাসিডিয়াশিয়া, থ্যালিয়াশিয়া, লার্ভাশিয়া, এদেরও বৈশিষ্ট্যটা পড়তে হয়। আর ন্যাথাস্টোমাটা থেকে 7টা জিনিস, অনেক ভয় লাগতেছে দেখতে, তাই না, যে এতগুলো জিনিস ডিটেইলস কি কি। বাট ভয় পাওয়ার কিচ্ছু নাই। দেখো তুমি বাচ্চাকাল থেকে কি পড়ে আসছো, এই জিনিসটা আসলে তুমি বাচ্চাকাল থেকেই পড়ে আসছো। তুমি ছোটবেলায় পড়ছো না, মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী। অ্যাকচুয়ালি এরাই হচ্ছে সেই মাছ, এই যে উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী। আর এই 3টা হচ্ছে মাছকে আবার ভাগ করছে। তুমি বড় হইছো, তাই তোমার জীবনের কষ্ট বাড়ছে, তাই তোমার জীবনে সিম্পল মাছ এখন কঠিন হয়ে কনড্রিকটিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি নাম হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি এগুলো তোমার আগের থেকেই পড়া, তোমার জীবনে নতুন হচ্ছে এরা। তো এখান থেকে তুমি কি কি পড়তে হবে একটু দেখাই দেই। দেখো এই যে এটা হচ্ছে তোমার বইয়ের ক্লাসিফিকেশনটা। ঠিক আছে, এই যে ইউরোকর্ডাটার 3টা ভাগ, সেফালোকর্ডাটার কিন্তু কোনো ভাগ নাই। এই অ্যারোসাইন কিন্তু ভার্টিব্রাটা থেকে আসছে। আচ্ছা চলে আসি ইউরোকর্ডাটা থেকে কি পড়তে হবে। দেখো ইউরোকর্ডাটার অপর নাম পড়ে ফেলবো আমরা। ইউরোকর্ডাটার অপর নাম কি? সাগর ফোয়ারা বা সি স্কোয়ার্ড। ইউরোকর্ডাটাতে কি থাকে? এখানে থাকে হচ্ছে সেলুলোজ থাকে, টিউনিক থাকে, তাই এদেরকে কি বলা হয়? টিউনিকেটা বলা হয়। এই 2টা ইনফরমেশন আমরা পড়ে ফেললাম। এরপর চলে আসবো আমরা ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যে।
দেখো ইউরোকর্ডাটার অনেকগুলা বৈশিষ্ট্য দেয়া, ইম্পর্টেন্ট কোনগুলা? ইউরোকর্ডাটার অনেকগুলা বৈশিষ্ট্য দেয়া, ইম্পর্টেন্ট হচ্ছে এদের 5, 6, 7 নম্বর বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। দেখো এদের রিভার্স পেরিস্টেলসিস হয়, এদের ট্যাডপোল নামক লার্ভা দশা থাকে এবং এদের প্রতীপ রূপান্তর ঘটে। তাহলে এদের রিভার্স পেরিস্টেলসিস হয়, ট্যাডপোল নামক লার্ভা দশা থাকে এবং প্রতীপ রূপান্তর ঘটে। প্রতীপ রূপান্তর মানে কি? প্রতীপ রূপান্তর মানে হচ্ছে উন্নত বৈশিষ্ট্য হারায় অনুন্নত হয়ে যাওয়া। মানুষের যত দিন যায় মানুষ তত কি হয়? উন্নত হয়। এদের ক্ষেত্রে উল্টা হয়, এরা অনুন্নত হয়ে যায়। আরেকটা জিনিস কি পড়তে হবে দেখো, এই যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা সবার কি থাকবে? অবশ্যই নটোকর্ড থাকবে। এরা কিসের? কর্ডাটার ক্লাসিফিকেশন, তাই না? তার মানে সবার নটোকর্ড আছে। তো এদের ক্ষেত্রে নটোকর্ডটা কোথায় আছে? দেখো এদের ক্ষেত্রে নটোকর্ডটা আছে হচ্ছে লেজের অংশে, এবং রূপান্তরের সময় সেটা নষ্ট হয়ে যায় বা পুনর্শোষিত হয়ে যায়, মানে সারা জীবন কিন্তু থাকে না। তো এই লাইনটা ইম্পর্টেন্ট, যেদিন নটোকর্ডটা লেজে থাকে এবং আজীবন থাকে না। কিন্তু সেফালোকর্ডাটাই চলে আসে, আমরা আমাদের ইউরোকর্ডাটা পড়া শেষ। সেফালোকর্ডাটার ক্ষেত্রে কি হয় দেখো, আজীবন নটোকর্ড থাকে এবং দেহের সামনে থেকে পশ্চাৎ মানে পুরো অংশ পর্যন্তই থাকে। তো এইটাই হচ্ছে পার্থক্য এবং এটাই খুব ভালো মতো পড়তে হবে। তাহলে আমরা ইউরোকর্ডাটা থেকে কি পড়ে ফেললাম? আমরা ইউরোকর্ডাটা থেকে পড়ে ফেললাম ইউরোকর্ডাটার অপর নাম সাগর ফোয়ারা বা সি স্কোয়ার্ড। ইউরোকর্ডাটার হচ্ছে বৈশিষ্ট্য পড়লাম। চলে আসছি সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটার অপর নাম পড়ে ফেলবো ভল্লাকার প্রাণী বা বল্লমাকার প্রাণী। আবার এদের কতগুলো 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে, এই 5টা বৈশিষ্ট্য পড়ে ফেলবো। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 3 নাম্বার বৈশিষ্ট্য আর 5 নাম্বার বৈশিষ্ট্য। এদের মায়োটোম পেশি থাকে, এদের আজীবন নটোকর্ড থাকে এবং সামনে থেকে পিছন পর্যন্ত থাকে। আর ইউরোকর্ডাটার ক্ষেত্রে কিন্তু আজীবন নটোকর্ড থাকবে না, প্লাস ইউরোকর্ডাটার নটোকর্ডটা শুধুমাত্র কোথায় থাকবে? লেজে সীমাবদ্ধ থাকবে। তাহলে আমাদের ইউরোকর্ডাটা আর সেফালোকর্ডাটা পড়া শেষ। চলে আসবো আমরা ভার্টিব্রাটা, মানে আমরা যেটার অন্তর্ভুক্ত সেটাই। আমরা কোনটা? আমরা হচ্ছি ভার্টিব্রাটা। এই কারণে ভার্টিব্রাটার বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো মতো পড়তে হবে। বাট আনন্দের ব্যাপার হচ্ছে তোমার অলরেডি ভার্টিব্রাটার বৈশিষ্ট্য পড়া হয়ে গেছে। কখন পড়ছি আমরা ভার্টিব্রাটার বৈশিষ্ট্য? যখন আমরা কর্ডাটার বৈশিষ্ট্য পড়েছি। কর্ডাটার বৈশিষ্ট্য আর ভার্টিব্রাটার বৈশিষ্ট্য খেয়াল করো, সেম সেম। এই যে মস্তিষ্ক থাকে, সুষুম্নাকাণ্ড থাকে, ফুলকারন্ধ্র থাকে, সবকিছু সেম। রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের, সব তোমার বডিতে যা যা আছে, তুমি যা যা পড়ছো এই বইয়ে সবকিছুই ভার্টিব্রাটার বৈশিষ্ট্য। জাস্ট এখান থেকে কি পড়ে ফেলবো? এখান থেকে পড়বো হচ্ছে ভার্টিব্রাটার অপর নাম কি? অপর নাম হচ্ছে ক্রেনিয়াটা, ঠিক আছে? এবং এদের ক্ষেত্রে 10 থেকে 12 জোড়া করোটিক স্নায়ু থাকে। জাস্ট এই দুইটি ইনফরমেশন একটু আলাদা করে পড়তে হবে। আদারওয়াইজ ভার্টিব্রাটা সবগুলো বৈশিষ্ট্যই তুমি আগের থেকেই পারো। এই যে আমাদের কিডনি বা বৃক্ক থাকে, আমাদের ক্ষেত্রে করোটিক স্নায়ু থাকে, আমাদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ, আমাদের এগুলো সবই তুমি আগে থেকেই পড়ে আসছো। আমাদের ক্ষেত্রে কি হয়? আমাদের ক্ষেত্রে নটোকর্ড থাকে, নটোকর্ডটা মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। একটু আগেই তোমাকে আমি কর্ডাটার সময় পড়ালাম। তাহলে এইটাও আমাদের পড়া হয়ে গেছে। আমরা এখন কিসে চলে আসবো দেখো, আমরা চলে আসবো মিক্সিনি আর পেট্রোমাইজনটিটার বৈশিষ্ট্য পড়তে হবে। এই টপিকটা তোমার জন্য একদম নতুন, তো তোমরা অনেকেই পেঁচায় যাও। দেখো মিক্সিনির ক্ষেত্রে অনেক কিছু লেখা আছে, যে এই যে হেমিক্সিনির অপর নাম হ্যাগফিশ, এদের কোষশিকা থাকে, ফুলকা থাকে, এদের ক্ষেত্রে লার্ভা দশা নাই। আবার তুমি যখন একটু পরে পড়বা হচ্ছে, একটু পরে আবার যখন তুমি দেখবা পেট্রোমাইজনটিটা পড়তেছো, তখন এদের ফুলকা আছে, এদের অ্যামোসিট লার্ভা থাকে, এক একজনের এক এক কথা। সো এই টপিকটা আমাদের কাছে খুবই 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 ডিফিকাল্ট বা দুর্বোধ্য মনে হয়। সো আমরা খুবই খুবই ইজি একটা ওয়েতে এইটার বৈশিষ্ট্যগুলা পড়ে ফেলবো। দেখো আজকের পর থেকে মিক্সিনি আর পেট্রোমাইজনটিটার বৈশিষ্ট্য তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে, তোমার আর কখনোই প্যাচ পাবে না যদি তুমি মনোযোগ দিয়ে শোনো। দেখো মিক্সিনি আর পেট্রোমাইজনটিটার মধ্যে কি মনে হয়, কে গরিব কে বড়লোক? মতে মিক্সিনি, মতে মিসকিন। তাহলে মিসকিন কি গরিব নাকি বড়লোক? অবশ্যই মিসকিন একটু হইলেও গরিব, তাই না? সো মিক্সিনিকে আমরা সবকিছুই কি দিব? গরিবকে কি দেওয়া উচিত? বেশি না কম দেওয়া উচিত? অবশ্যই মিসকিনকে বেশি বেশি দান খয়রাত করা উচিত, নাকি? তাহলে আমরা যা কিছুই বেশি পাবো সবকিছুই আমরা কাকে দিব? সবকিছুই আমরা বেশি দিব হচ্ছে মিক্সিনিকে। দেখো মিক্সিনিকে আমরা সবকিছুই বেশি দিব। এই যে ফুলকারন্ধ্র, আমরা 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র দিব হচ্ছে মিক্সিনিকে, বাট কমটা আমরা কাকে দিব? পেট্রোমাইজনটিটাকে। মিক্সিনির কয়টা? মিক্সিনির হচ্ছে 76টা প্রজাতি, বাট কম সংখ্যাটা কার? পেট্রোমাইজনটিডার। মিক্সিনির ক্ষেত্রে 4 জোড়া কোষিকা থাকে, পেট্রোমাইজনটিডাতে কোনো কোষিকার কথাই লেখা নাই,
পাখনার কথা লেখা আছে, বাট কোর্সিকার কোনো কথাই লেখা নাই। দেখো তাহলে যা কিছু সংখ্যায় বেশি সবকিছু তুমি কাকে দিবা? সবকিছু দিবা হচ্ছে তোমার মিক্সিনিকে। তাহলে যা কিছু সংখ্যায় বেশি সবই দিবা হচ্ছে মিক্সিনিকে। দেখো তাহলে এই যে 70 আর 41 নিয়ে তোমার প্যাচ বাঁধবে। তাহলে তোমাকে আবার রিপিট করি, সংখ্যার কথা যখন বলা হবে কখন 70 কখন 41, তো মিক্সিনি যেহেতু মিসকিন, সো তুমি মিসকিনকে বেশি দিবা। তাহলে বেশি সংখ্যাটা তুমি কাকে দিবা? মিক্সিনিকে। কমটা পেট্রোমাইজনটিডা। বেশি ফুলকারন্ধ্র তুমি কাকে দিবা? মিক্সিনিকে। বেশি বেশি কোর্সিকা, 4 জোড়া কোর্সিকা তুমি কাকে দিবা? মিক্সিনিকে। আবার মিক্সিনি তো গরিব, তাই না? আর পেট্রোমাইজনটিডা হচ্ছে বড় লোক। সো পেট্রোমাইজনটিডার কাছে 2-3টা পাখনা হেলিকপ্টার থাকা খুব একটা বড় কোনো বিষয় না। এজন্য পেট্রোমাইজনটিডার 1টা থেকে 2টা পৃষ্ঠীয় পাখনা থাকে, বাট মিক্সিনির কিন্তু কোনো পৃষ্ঠীয় পাখনা নাই, পৃষ্ঠীয় পাখনা বিহীন। আবার মিক্সিনি যেহেতু গরিব, তুমি কি ওকে বাচ্চা কাচ্চা লার্ভা দশা দিবা? ও কি চলতে পারবে? আর তুমি যদি ওকে বাচ্চা কাচ্চা দাও, অবভিয়াসলি চলতে পারবে না। তো ওকে আমরা কোনো লার্ভা দশা দিব না, বাট যেহেতু পেট্রোমাইজনটিডা বড় লোক, তাই আমরা ওকে অ্যামোসিড নামক লার্ভা দশা দিব। ঠিক আছে? তাহলে দেখো এই পার্থক্যটা খুবই ইজি। জাস্ট তুমি মনে রাখবা মিক্সিনি হচ্ছে গরিব, তাই যে কোনো বড় সংখ্যা আমরা মিক্সিনিকে দিব। জাস্ট পৃষ্ঠীয় পাখনা আর লার্ভা দশা আমরা দিব পেট্রোমাইজনটিডাকে। এই টপিকটা কি ক্লিয়ার সবার? এখান থেকে কি কারো কোনো ঝামেলা আছে? একটু ঝটপট আনসার দিয়ে ফেলি, এটা বুঝতে পারছি কিনা। আচ্ছা তাহলে এটা, আচ্ছা তাহলে চলে যাই আমরা পরের টপিকে। ঠিক আছে, পরের টপিকে। তাহলে মিক্সিন আর পেট্রোমাইজিনটা আমাদের পড়া শেষ। এরপর আমরা চলে আসছি কনড্রিকথিসে। কনড্রিকথিস অ্যাক্টিনোপটেরিজি সার্কোপটেরিজির বৈশিষ্ট্যটা পড়লে আমাদের কিন্তু আজকের ক্লাস প্রায় শেষ। তাহলে কনড্রিকথিস সার্কোপটেরিজি অ্যাক্টিনোপটেরিজির বৈশিষ্ট্য পড়ে ফেলো আমরা এখন। কনড্রিকথিসের বৈশিষ্ট্য মনে রাখা খুবই খুবই ইজি। কনড্রিকথিসের বৈশিষ্ট্য মনে রাখার জন্য এই একটা সিঙ্গেল লাইন পড়লেই তোমার কনড্রিকথিসের সবগুলো বৈশিষ্ট্য মনে রাখবে। লাইনটা কি? লাইনটা হচ্ছে তরুণ প্লেয়ার হেঁটে 5 থেকে 7 জোড়া ফুল আনলো। এই একটা সিঙ্গেল লাইন থেকে কনড্রিকথিসের সবগুলো বৈশিষ্ট্য তুমি এমনিই পারবা, সব তোমার মনে থাকবে। দেখো তরুণ দিয়ে কি হবে? তরুণ দিয়ে হচ্ছে কনড্রিকথিস তরুণাস্থিময়। প্লেয়ার দিয়ে হচ্ছে এদের প্ল্যাকয়েড নামক আইস থাকে, হেঁটেতে এদের লেজটা হচ্ছে হেটারোসার্কাল, আর 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র থাকে। তাহলে দেখা আবার বলি, তরুণ দিয়ে কি? এরা হচ্ছে তরুণাস্থিময়। ঠিক আছে, তরুণ দিয়ে এরা হচ্ছে তরুণাস্থিময়। এদের প্ল্যাকয়েড নামক আইস থাকে। এদের লেজটা কেমন? হেটারোসার্কাল, মানে লেজটা অসমান। দেখো একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট। হেটারোসার্কাল লেজ হচ্ছে একটা বড় আর একটা হচ্ছে ছোট। আর যদি দুইটাই যদি একই রকম হতো সেটাকে আমরা কি লেজ বলতাম? হোমোসার্কাল বলতাম। আর দুইটার লেজ যদি একীভূত হয়ে যায় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ডাইফিসার্কাল লেজ। তাহলে লেজ কিন্তু 3 প্রকার হইতে পারে। এদের লেজ হচ্ছে হেটারোসার্কাল, হেটারো মানে অসমান, একটা বড় আর একটা ছোট। আর হোমোসার্কাল লেজ মানে হচ্ছে দুইটা ভাগই সমান। আর ডাইফিসার্কাল মানে হচ্ছে লেজ একীভূত হয়ে গেছে দুইটা অংশ। তাহলে দেখো এই ছন্দের মজার ব্যাপার হচ্ছে এই সেম ছন্দ দিয়ে তুমি অ্যাক্টিনোপটেরিজির সব বৈশিষ্ট্য মনে রাখতে পারবা, জাস্ট উল্টা। এই সেম ছন্দ দিয়ে তুমি অ্যাক্টিনোপটেরিজির বৈশিষ্ট্য মনে রাখতে পারবা, জাস্ট উল্টা। এরা কি? এরা হচ্ছে তরুণাস্থিময়। এরা হচ্ছে তরুণাস্থিময়। অ্যাক্টিনোপটেরিজি কি হবে? অ্যাক্টিনোপটেরিজি হবে হচ্ছে অস্থিময়। এদের প্ল্যাকয়েড নামক আইস থাকে। অ্যাক্টিনোপটেরিজিতে সাইক্লয়েড বা টিনয়েড আইস থাকে। এদের লেজ হচ্ছে হেটারোসার্কাল। অ্যাক্টিনোপটেরিজির লেজ হচ্ছে হোমোসার্কাল। এদের 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র থাকে। অ্যাক্টিনোপটেরিজিতে 1 জোড়া ফুলকা থাকে। ঠিক আছে, তাহলে দেখো সেম ছন্দ দিয়ে তুমি কিন্তু দুজনের বৈশিষ্ট্য মনে রাখতে পারছো, জাস্ট উল্টা। এরা তরুণাস্থিময় আর অ্যাক্টিনোপটেরিজি কি? অস্থিময়। এদের প্ল্যাকয়েড আইস। অ্যাক্টিনোপটেরিজির আইস কেমন? সাইক্লয়েড বা টিনয়েড। ওরা হচ্ছে কনভিক্টিস ছিল হেটারোসার্কাল, আর অ্যাক্টিনোপটেরিজি কি? দেখো হোমোসার্কাল। এদের ফুলকারন্ধ্র হচ্ছে 1 জোড়া। এই যে দেখো লেজ হচ্ছে সমান 2 ভাগে ভাগ। তাহলে এই সেম ছন্দ দিয়ে তরুণ প্লেয়ার হেঁটে 5 থেকে 7 জোড়া ফুল আনলো। এই সেম ছন্দ দিয়ে তুমি কনভিক্টিস অ্যাক্টিনোপটেরিজি দুইজনের বৈশিষ্ট্য মনে রাখতে পারলা, জাস্ট উল্টা। জাস্ট উল্টা, একজন তরুণাস্থিময় আর একজন অস্থিময়। একজনের আইস হচ্ছে প্ল্যাকয়েড, আরেকজনের সাইক্লয়েড বা টিনয়েড। একজনের লেজ হেটারোসার্কাল, আরেকজনের হোমোসার্কাল। আর ফুলকারন্ধ্রের সংখ্যাটা ভিন্ন। অ্যাক্টিনোপটেরিজির অপর নাম হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। আর কনভিক্টিসের এখানে আর হচ্ছে তোমার অ্যাক্টিনোপটেরিজি আমরা যা মাছ খেয়ে থাকি, এই যে রুই কাতলা ইলিশ তুমি যা খাচ্ছ, যেসব মাছ তুমি চিনো, 96% মাছ হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। ঠিক আছে, এই যে দেখো বৈশিষ্ট্যগুলো লেখা। চলে আসে আমাদের লাস্ট একটা, সেটা হচ্ছে আমাদের সার্কোপটেরিজি।
সার্কোপটেরিজি হচ্ছে পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। সার্কোপটেরিজির জন্য আমরা একটা অস্থির লাইন শিখে ফেলবো। লাইনটা কি? লাইনটা হচ্ছে সার্কাসে ডাইনি অস্থির গান গায়। সার্কাসে ডাইনি অস্থির গান গায়। সার্কাস দিয়ে কি হবে? সার্কোপটেরিজি। ডাইনি দিয়ে হচ্ছে এদের ডাইফি সার্কাল লেজ থাকে, দেখো লেজটা একীভূত হয়ে গেছে, মিলে গেছে। আর অস্তিত্ব হচ্ছে এরা অস্থিময়, গানতে হচ্ছে এদের গ্যানয়েড আইস থাকে। তাহলে এর সাথে সাথে আমাদের কনড্রিকটিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজির বৈশিষ্ট্যও পড়া শেষ। তোমার সমস্ত কঠিন পাঠ পড়াই শেষ। এরপর যা আছে সেটা তুমি অলরেডি আগের থেকেই পারো। দেখো এরপর কি আছে? এরপর আছে এই উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, যেগুলো তুমি যুগ যুগ ধরে বাচ্চা কাল থেকে পড়ে আসতেছো। সে এইখান থেকে আমাদের কি পড়তে হবে? দেখো এগুলো তুমি আগের থেকেই পারো, আমার তোমাকে এখান থেকে পড়ানোর কিছুই নাই, তুমি আগে থেকেই সবই পড়ে আসছো। এই উভচর যে ব্যাং, এটা তো তুমি জানো, তাই না? এখান থেকে আমি আর তোমাকে কি পড়াবো? তাহলে তুমি সর্বোচ্চ কি পড়তে পারো? দেখো এই লাইনগুলা, যে হৃৎপিণ্ড হচ্ছে এদের 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, এদের অগ্রপদে 4টা আর সামনের পায়ে 5টা, সরি এদের সামনের পায়ে 45 দিয়ে মনে রাখবা, সামনের পায়ে থাকে 4টা নখ, পিছনের পায়ে থাকে হচ্ছে 5টা নখ, ঠিক আছে? আর হৃৎপিণ্ড হচ্ছে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। হৃৎপিণ্ড হচ্ছে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। এটা হচ্ছে আমাদের উভচর ছিল। এরপর হচ্ছে সাপ। সাপের ক্ষেত্রে কি হবে? দেখো সাপের ক্ষেত্রে এদের শক্ত আইস বা প্লেট থাকে, এটা তো সবাই জানি। আচ্ছা, সাপের ক্ষেত্রে দেখো এদের মনে রাখবো 55 দিয়ে 55। দেখো এদের প্রত্যেকটা পায়ে 5টা করে আঙ্গুল থাকে, ঠিক আছে? তাহলে তুমি কি পড়লা? ব্যাঙের ক্ষেত্রে বা উভচরের ক্ষেত্রে সামনের পায়ে থাকবে 4টা, পিছনের পায়ে থাকবে 5টা। আর সরীসৃপের ক্ষেত্রে সামনের পায়েও 5টা, পিছনের পায়েও 5টা। এদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। একমাত্র ব্যতিক্রম হচ্ছে কুমির। কুমিরে হচ্ছে সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ। এই লাইন থেকেই বারবার প্রশ্ন হয়, সো এইটা তোমাকে খেয়াল করে পড়তে হবে। আর কি পড়ে ফেলবা? আমরা পাখি আর স্তন্যপায়ীর বৈশিষ্ট্যগুলো একটু পড়ে ফেলবা। পাখি তো তুমি জানোই, পাখিতে পালক থাকে, পাখি অনেক হালকা, বায়ুথলক পূর্ণ, এদের চঞ্চু থাকে, ডানা থাকে, এগুলো তুমি সবই পারো। পাখির হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কত? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে? আর আমরা যেহেতু মানুষ হচ্ছে স্তন্যপায়ী, তো স্তন্যপায়ীর বৈশিষ্ট্য তোমাকে খুব ভালো মতো পড়তে হবে। স্তন্যপায়ীর বৈশিষ্ট্যগুলো তুমি আগের থেকেই পারো। জাস্ট আলাদা করে তুমি পড়বা যে ডায়াফ্রাম থাকে, ডায়াফ্রামের কথা যদি তোমার মনে না থাকে, তুমি শ্বসন তন্ত্র চ্যাপ্টারে ডায়াফ্রামের কথা পড়ে আসছো। এছাড়া আমাদের কানে পিনা থাকে, স্তন গ্রন্থি থাকে, এগুলো তোমার অলরেডি পড়া, অলরেডি সব লাইনে তোমার পড়া। এক্সাম্পল গুলো একটু দেখে ফেলবা, যে প্লাটিপাস, লাল ক্যাঙ্গারু, অপোসাম, কোয়ালা, নেংটি ইঁদুর, এরা কি? এরা কার? এরা হচ্ছে স্তন্যপায়ীর বৈশিষ্ট্য। দেখো এখানে পার্থক্য দেয়া আছে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য। এইটাও তোমার অলরেডি তুমি পড়ে ফেলছো একটু আগে, তাই না? কর্ডাটা নন কর্ডাটা পার্থক্য পড়লাম আমরা। সেমই হচ্ছে মেরুদণ্ড অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য, যে মেরুদণ্ড কার থাকবে? মেরুদণ্ডী থাকবে, অমেরুদণ্ডী থাকবে না। তো স্নায়ুরজ্জু কি হয়? এদের স্নায়ুরজ্জুটা হয় ফাঁপা, ওদের ক্ষেত্রে হয় নিরেট। এরকম দুইটা একটা ছোট ছোট পার্থক্যর কথা বলা আছে, তুমি পড়ে ফেলবা। যেমন দেখো হৃৎপিণ্ড, আমাদের হৃৎপিণ্ড থাকে বুকে, ওদের ক্ষেত্রে থাকে কোথায়? পিঠে। আমাদের হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকায়, ওদের ক্ষেত্রে কই থাকে? প্লাজমা বা রক্তরসে। আচ্ছা, আমাদের মস্তিষ্ক সবসময় থাকে করটির মধ্যে সুরক্ষিত থাকে, আর ওদের ক্ষেত্রে থাকে না। যদি থাকে তবে তা করটি দিয়ে সুরক্ষিত না। এই এক্সাম্পল গুলো এটা তোমার অলরেডি পড়া হয়ে গেছে। আচ্ছা, দেখো এই যে তোমাদের এখানে একটা মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য আছে, এখান থেকে তুমি কি পড়লা? এখান থেকে আমি অলরেডি তোমাকে দেখো হৃৎপিণ্ডটা কিন্তু পড়াই দিছি। এই যে হৃৎপিণ্ড দেখো সিরিয়ালি আসছে। মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। মাছ হচ্ছে 2। তুমি রুই মাছে পড়ে আসছো, তাই না? রুই মাছের হৃৎপিণ্ড হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, 3 না কিন্তু। সাইনাস ভেনোসাস কিন্তু আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ না, ওইটা কিন্তু উপপ্রকোষ্ঠ ছিল। তো হৃৎপিণ্ডে মাছের ক্ষেত্রে 2, তারপর উভচরে ব্যাঙের কি পড়লাম? 3, সিরিয়ালি বাড়তেছে। সরীসৃপের কিভাবে কি হবে? অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ। পাখির ক্ষেত্রে 4, মানুষের ক্ষেত্রে বা স্তন্যপায়ীর ক্ষেত্রে 4। আচ্ছা, তারপর চলনাঙ্গ তো আপনারা রিডিং পড়বা কার কি থাকে। এখান থেকে আর কি পড়তে হবে? এখান থেকে আর এটা জাস্ট রিডিং, তুমি এটা অলরেডি তোমার পড়া সবগুলাই তুমি পারো। এখান থেকে তোমার পড়ার মতো আর আছে হচ্ছে কার ক্ষেত্রে হৃৎপিণ্ড তোমার পড়া শেষ। কার করোটিক স্নায়ু কয়টা থাকে এটা একটু দেখবা। দেখো সবার জাস্ট প্রথম 2 জনের, মাছ আর উভচরের হচ্ছে 10 জোড়া, বাকি সবারই কিন্তু 12 জোড়া করে, ঠিক আছে? সবার হচ্ছে 12 জোড়া করে। তাহলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যাটা ইম্পর্টেন্ট। বাদ বাকিটা এই যে তোমার আরেকটা বক্স আসছে, এই বক্স তোমার অলরেডি পড়া শেষ। দেখো এই যে বক্সে 4 জোড়া কোর্সিকা, কতগুলা গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে, প্ল্যাকয়েড আইস থাকে, হেটারোসার্কাল থাকে, টিনোয়েড থাকে, হোমোসার্কাল থাকে, এগুলো কিন্তু অলরেডি তোমাকে পড়াই দিছি একটু আগে, তাই না? তরুণ প্লেয়ার হেঁটে 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র আনলো, এই ছন্দ দিয়ে ফুল আনলো দিয়ে। আচ্ছা,
এখান থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, তাহলে চলে আসবো আমরা ব্যবহারিক অংশে। আচ্ছা আচ্ছা, ব্যবহারিক অংশ থেকে কি পড়তে হবে দেখো, ব্যবহারিক অংশ থেকে বলে দেই, ব্যবহারিক অংশ অনেক 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 শ্রেণীবিন্যাস লেখা, এগুলো তুমি অবশ্যই পড়তে যাবা না, পড়লে দেখা গেছে তুমি পাগল হয়ে গেছো, পাগলা গারদে আসছো। তো ব্যবহারিক অংশ থেকে কি পড়তে হবে, এখন বায়োমেডিকেল এক্সামের জন্য তো তোমাকে পড়তেই হচ্ছে না, বৈজ্ঞানিক নাম তো পড়তে হচ্ছেই না, মেডিকেল কিংবা অ্যাডমিশন টেস্টের জন্য বৈজ্ঞানিক নাম ইম্পর্টেন্ট না, বাট স্টিল যে যে বৈজ্ঞানিক নাম চোখে পড়ে বেশি, যেমন বক্সের বৈজ্ঞানিক নাম, ব্যবহারিক বৈজ্ঞানিক নাম, ওই বৈজ্ঞানিক নামগুলো তখন তুমি পরীক্ষার আগে তোমাকে দাগাই দিব, তখন তুমি পড়বা। এখন পড়তে হলে কি পড়বা দেখো, এখন পড়তে হইলে তোমাকে দেখাই দেয় প্রশ্নের আনসারের আগে, এখন তোমাকে বই পড়তে হইলে পড়তে হবে হচ্ছে কেঁচো। কেঁচো থেকে দুইটা ইনফরমেশন তোমাকে জানতেই হবে, সেটা হচ্ছে 2 নাম্বার আর 3 নাম্বার। দেখো 14 থেকে 16তম খণ্ডকে ক্লাইটেলাম থাকে, 14তম খণ্ডকে থাকে স্ত্রী জননরন্ধ্র, 18তম খণ্ডকে থাকে হচ্ছে পুং জননরন্ধ্র। এই দুইটা ইনফরমেশন তোমাকে একটু পড়ে ফেলতে হবে, এই দুইটা ইনফরমেশন তোমাকে একটু পড়ে ফেলতে হবে। যদি ক্লাসে আমাদের এই দুইটা ইনফরমেশন একটু পড়ে ফেলবা, ক্লাসে কোনো টপিক বুঝতে সমস্যা হয়েছে বা কোনো টপিক রিপিট করতে হবে বা কারো কোনো কোশ্চেন থাকলে একটু ঝটপট করে ফেলো, আর যাদের কোনো প্রশ্ন নাই, যাদের কোনো কোশ্চেন নাই, তারা ঝটপট একটু এইটার আনসার দিয়ে ফেলো, ঠিক আছে? তাহলে কি বলছি, কেঁচো থেকে 2 আর 3 নাম্বার লাইনটা পড়ে ফেলবা, যে ক্লাইটেলাম কততম খণ্ডকে থাকে, এটা কিন্তু প্রশ্ন আসে 14 থেকে 16তম খণ্ডকে, এটা ভালো মতো পড়বা। আর এইটা একটু আনসার দিয়ে ফেলে আমরা কর্ডেটদের এন্ডোস্টাইল কিসে পরিণত হয়, আর যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করে ফেলো। আচ্ছা, আমাকে আমাকে কিছু পরামর্শ দিন যাতে আমি মেডিকেল কলেজে সিট পাই। সমস্ত ইনফরমেশন পড়তে যাবা না, যা যা ইনফরমেশন ইম্পর্টেন্ট সেই ইনফরমেশন গুলাই পড়বা এন্ড বারবার বারবার পড়তে থাকবা, ঠিক আছে? যত তুমি পড়বা, যত রিভিশন দিবা, ততই কিন্তু তোমার সেই টপিক সম্পর্কে ভালো ধারণা হবে, সেটা বেশি মুখস্থ হবে এবং সেখান থেকে তোমার প্যাচ বাঁধার সম্ভাবনা একদমই নাই বললেই চলে। তোমার পড়াটা যেন তোমার নামের মতো হয়, যেটা তুমি কখনোই ভুলো না। এখন নিজের নাম নিশ্চয়ই তুমি মুখস্থ করো না বসে বসে চেয়ার টেবিলে, তাহলে কিভাবে মনে থাকে? তুমি এটা এতবার শুনছো, এতবার পড়ছো এই টপিক, মানে এতবার শুনে আসছো যে তোমার অলরেডি ওটা মাথায় সেট হয়ে গেছে। যেমন হচ্ছে তোমার আরবিসির জীবনকাল কতদিন, 120 দিন বা 4 মাস নাকি, এটা নিশ্চয়ই তুমি চেয়ার টেবিলে বসে বসে মুখস্থ করো নাই, বাট স্টিল তুমি এটা পারো, কারণ এটা তুমি এতবার তোমার চোখে পড়ছে, এটা তুমি এতবার পড়ছো যে এটা তোমার অলরেডি মুখস্থ। তো তোমার বাকি পড়াগুলাও যেন এইরকমই হয়, বারবার পড়া থাকে, বারবার রিভিশন দাও, যাতে তোমাকে কেউই প্যাচ না বাঁধাতে পারে, আর যে ইনফরমেশনে তোমার প্যাচ বাঁধবে না সেই ইনফরমেশনে তোমাকে ভুল করানো সম্ভব না। তাহলে চলে আসি, এটার আমরা সবাই আনসার দিয়ে ফেলছি যে অ্যান্ডোস্টাইল কিসে রূপান্তরিত হয়, আমাদের অ্যান্ডোস্টাইল কিসে রূপান্তরিত, এটা আমাদের আনসার দেওয়া শেষ, তাই না? সবাই দিস থাইরয়েড। আচ্ছা, এর সাথে সাথে দেখো আমাদের আজকের ক্লাস কিন্তু পড়ানো শেষ। তাহলে আশা করি তোমাদের কঠিন যা অংশ ছিল সেটা নিয়ে তোমাদের কনফিউশন দূর হয়েছে। এবং আমরা চেষ্টা করছি ক্লাসটাকে ইজি করে ফেলতে, জাস্ট কয়েকটা ছন্দ দেয়, ছন্দগুলো পড়লেই কিন্তু তোমাদের হচ্ছে বৈশিষ্ট্যগুলো মনে থাকছে। তাহলে আমরা ক্লাসটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলো, নাহলে আমরা ক্লাস শেষ করব, আমাদের কিন্তু পড়ানো শেষ। আপু, বায়োমেনিয়া থেকে এক্সট্রা রাইটারের বই থেকে কোশ্চেন আসবে? 2-3টা কোশ্চেন হ্যাঁ আসবে, বাট তুমি তোমার মেইন রাইটারের বইয়ে ফোকাস করো, কারণ অলরেডি তোমার জন্য নতুন ইনফরমেশন, নতুন কিছু, তোমার পক্ষে সব ইনফরমেশন মুখস্থ করা নিশ্চয়ই সম্ভব না। সো তোমাকে একটা অবশ্যই তো তোমাকে ফুল মার্কস পেতে হবে না, তাই না? সো তুমি যাতে সব থেকে ভালো নাম্বার পাও, এই জন্য তোমার পড়া ইনফরমেশন গুলোই তুমি বারবার রিডিং পড়ো। 2-1টা কোশ্চেন, যে 2-1টা কোশ্চেন আমরা পারি না, আমরা ম্যাক্সিমাম সময় সেটা নিয়ে মাথা ঘামাই, মাথা ঘামাতে ঘামাতে যে যে 50-60টা প্রশ্ন আমরা পারি সেটাই আমরা ভুল করি। সো এটা যেন না হয়, তোমার পারা কোশ্চেন যেন ভুল না হয়, সেটার দিকেই আমাদের ফোকাসটা দেখা উচিত, তাই না? আচ্ছা আপু, বইয়ের দাগানো লাইনের পিডিএফ দিয়ে দিন। আচ্ছা ভাই, দিয়ে দিব। আচ্ছা, আর মনে হয় কারো কোনো প্রশ্ন নাই, প্রশ্ন না থাকলে আমরা ক্লাসটা শেষ করি, ঠিক আছে? স্টিল যদি তোমাদের প্রশ্ন থাকে তোমরা পরেও কমেন্ট করতে পারো, আমি দরকার হলে রিপ্লাই দিব। তাহলে এর সাথে সাথে আমরা ক্লাসটা শেষ করি। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ক্লাসের জন্য শুভকামনা এবং পরীক্ষার জন্য শুভকামনা, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে।